কমেন্টটা দিয়ে দিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এসএসসি আইসিটির দ্বিতীয় ক্লাস, যেটা রেকর্ড হওয়ার কথা ছিল, বাট আমি তোমাদের জন্য লাইভ নিচ্ছি। তো এটা হচ্ছে আইসিটি ওয়ান শট এমসিকিউ ক্লাস, যেটা হচ্ছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া, আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় তোমাদের হচ্ছে প্রোগ্রামিং। এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে আমাদের আজকেও এমসিকিউ সলভ করব। বাট আজকের ক্লাসটা আমরা বেশি লং করার চেষ্টা করব না। তো তোমরা জলদি যুক্ত হয়ে যাও ভাইয়া। একটা সোজা কথা, তাড়াতাড়ি যুক্ত হবা। কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্ট করবা, সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবা, আর ক্লাসটা শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। অনেকগুলো কাজ, তো এটা একটু ফাস্ট করে ফেলি। আমরা যদি করতে পারি আমরা আজকে অনেক ফাস্ট করব, মানে কালকে যেখানে শেষ করছি সেখান থেকে আজকে শুরু হবে, ঠিক আছে? রশিদ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? কেমন আছো? কালকের ক্লাসটা কি ভালোভাবে করছো? তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো আজকের ক্লাসটা শেষে এগুলো থেকেই তোমরা কি পরীক্ষার প্রশ্ন পাবা, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সজিনা, মেঘলা আকাশ, ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ভাইয়ারা, একটু জলদি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর ক্লাসটা শেয়ার করে রাখো, ক্লাসটা শেয়ার করে রাখো, পরে যে কোনো সময় খুব সহজেই পেয়ে যাবো। ওকে ওকে, জলদি শেয়ার করে দাও। জি, ওয়ালাইকুম আসসালাম আলামিন, জিনিয়া, হুমায়রা ফারজানা, ওমর ফারুক। হ্যাঁ ভাইয়া, আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওকে, তো আমাদের কিন্তু আজকে তোমাদের এই হাই স্কুলের 100কে সেলিব্রেশন হিসেবে আমাদের, ধন্যবাদ শেয়ার করছো যারা, সুজিনা ধন্যবাদ। তো আজকে তো আর কোথাও বাইরে যাওয়া লাগবে না, তাই না ভাইয়া? আজকে তো আর বাসায় যাওয়া লাগবে না। কই রে সবাই, কই রে? শরীফ, এই তো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমরা জলদি যুক্ত হয়ে যাই। আমাদের আজকে পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ আমাদের এই দুটো হইলেই তোমাদের হয়ে যাবে অধ্যায়। জি আসি, আসি, ভালো আছি। আপনি কেমন আছেন? কই শুরু করব? কোথায় তোমরা, কোথায়? সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট। আমরা আজকে ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো সেইভাবে পড়তে হবে, পড়ার স্পিডে রাখতে হবে, জলদি জলদি কমেন্ট করতে হবে, মনে থাকবে? কোথায় শেয়ার করো ফ্রেন্ড, এই কোথায় স্টুডেন্ট, কোথায় এত কম কেন স্টুডেন্ট? আচ্ছা আমরা শুরু করি, বেশি দেরি করতে হবে না। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা এর আগের দিন দ্বিতীয় পত্র আর তৃতীয় পত্র পড়ে ফেলছি। আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায় 2 আর 4 দেখছি, আজকে আমরা দেখব। ওকে, শুরু করি। 5 আর 6, প্রথমে সে কি বলছে, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত। তো এই রিলেটেড আরো অনেক ধরনের এমসিকিউ পাবো, বাট আমাদের এত সময় দেওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, এখানে আমাদের জাস্ট এটা মাথায় রাখবা, অডিও, ভিডিও আর টেক্সট, অডিও ভিডিও টেক্সট, এই কয়টা জিনিস নিয়ে তোমার মিডিয়া মানে মাধ্যম, মাল্টি মানে অনেক, তার মানে একের অধিক এইখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে মাল্টিমিডিয়া, আলাদাভাবে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝা গেছে? তো কত হবে? সমন্বয় গঠিত 3 মাল্টিমিডিয়া। শরীফ, এটা আইসিটি ক্লাস ভাইয়া, এটা আইসিটির ক্লাস। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? 3টি। কয়টি? 3টি। হ্যাঁ, তোমরা আজকে ফার্স্ট অ্যান্সার করবা, ঠিক আছে? আজকে ফার্স্ট অ্যান্সার করবা। আমরা বাড়তি কথা আজকে কম বলবো, বাট আমরা পড়াশোনায় ফোকাস করব, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, জীবনে পড়াশোনা ছাড়া কিছুই নাই।
মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে, বাজারের হিসাব করতে, ক্রিকেট খেলার রান হিসাব করতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। তো এটা খুবই সহজ, এটা আমরা বুঝতেছি। আমাদের অ্যান্সার হবে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। দেখতেই পারতেছো অ্যান্সার এখানে দেওয়া আছে 2 এর ঘ। তিনি বলছে কি মাল্টিমিডিয়ার প্রয়োগ, মাল্টিমিডিয়ার প্রয়োগ বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে। হ্যাঁ অবশ্যই, আমরা বিভিন্নভাবে সেই ফন্টগুলোকে, স্টাইলগুলোকে তুলে ধরতে পারতেছি, বিভিন্ন রং করতে পারতেছি, কালার করতে পারতেছি, বিভিন্ন ডিজাইন আকারে প্রকাশ করতে পারতেছি। এই জিনিসগুলোকে বলতেছি কি, এটা কি আকর্ষণীয় করে তুলতেছে। এরপরে দ্বিতীয় কি আছে, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করছে, হিসাবের কাজকে সহজ করেছে। সো মাল্টিমিডিয়া দিয়ে কি হিসাব করা হয়? মাল্টিমিডিয়া দিয়ে কি হিসাব করা হয়? অবশ্যই না, মাল্টিমিডিয়া দিয়ে হিসাব করা হয় না। হিসাবের জন্য আমরা ইউজ করে থাকি এক্সেল, যেটা আমরা এর আগের ক্লাসে করে আসছি। কি ইউজ করা হয়? এক্সেল, মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি মাল্টিমিডিয়ার প্রয়োগ। এরপরে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? তো সেম ভাবে আমরা বলতে পারি 3টি, এটা আমরা বুঝে গেছি। তো ভাইয়া আজকে এগুলোতে বেশি সময় নেওয়া যাবে না, যেগুলো সহজ সেগুলোতে আমরা বেশি সময় নিব না, যাতে তোমাদের কি একটু তাড়াতাড়ি শেষ হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কয়টি? গ 3টি প্রকাশ করতে পারি, তাহলে কত হচ্ছে 3। এরপরে দেখো মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? যে মাল্টিমিডিয়ার একটা উপাদান ছিল বর্ণ, এটার অপর নাম কি? টেক্সট, অডিও ভিডিও টেক্সট, তার মধ্যে টেক্সট এইটা। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ। কি হবে অ্যান্সার? 5। 5-এর অ্যান্সার কি হবে? খ। তো আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করব, তোমরা অটোমেটিক কমেন্ট করতে থাকো, একটা করে যেটা পড়াচ্ছি এটা জাস্ট কমেন্ট করে ফেলো। তো এতটুকুই করলেই এনাফ। আর হচ্ছে যেটা আমি জিজ্ঞাসা করবো সেটা তো আমি তোমাদের থেকে শুনেই নিব, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, তো কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, এইটার অ্যান্সার করবা তোমরা। দেখি আমি তোমাদের থেকে পাই কিনা অ্যান্সার। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, ভিডিও গেমস, সিনেমা, রেডিও, টেলিভিশন, এটার মধ্যে কোনটা হবে? এটার অ্যান্সার করো, দেখি তোমরা এটার অ্যান্সার করো পারো কিনা দেখি। 6-এর অ্যান্সার করো। আজকে বেশি সময় দিতে পারবো না আমরা, কারণ আমাদের জলদি ক্লাসটা শেষ করতে হবে, তাই তো? ছয়ের ঘ টেলিভিশন। 6-এর অনেকে এ বলছে, সুজিনা অনেকে এ বলছে। তো দেখি কোনটা অ্যান্সার হয়। আমি তো এটার অ্যান্সার জানি না ভাইয়া, তোমাদের থেকে শুনে নিব অ্যান্সারটা কি হবে। 6-এর ক। এখন বলি ইন্টারঅ্যাক্টিভ মানে কি? ইন্টারঅ্যাক্টিভ মানে নিজেদের মধ্যে আদান প্রদান হবে। যেমন আমি ভিডিও গেমসের কথা বলি, তো সিনেমা, রেডিও, টেলিভিশন কেন হলো না? এটা একবারই বুঝাই দিব, বাদ বাকি সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, এগুলো নিয়ে তো বেশি কিছু বলা যাবে না, যেটা মুখস্থ সেটা মুখস্থই রাখতে হবে। তো ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে, ধরো আমি গেম খেলি, হ্যাঁ ভাই আমি নিজেও গেম খেলি, তো গেমটা হচ্ছে ফ্রি ফায়ার। ধরে নাও ফ্রি ফায়ার, প্রমোট করতেছি না, তোমরা আমি বলবো দূরে থাকো এইসব গেম থেকে, এটা ভালো না। আবার ধরো বলো ই ফুটবল, মানে বিভিন্ন ধরনের টপ যে গেমসগুলো আছে, পাবজি, ফ্রি ফায়ার, ই ফুটবল, এই রিলেটেড কি হয়, আমি যখন ফায়ার করব আমার এখানে একটা ফায়ার বাটন আছে। ঠিক আছে, এখানে একটা ফায়ার বাটন থাকে, তো আমি যখন এটাকে চাপ দিয়ে ক্লিক করে উপরে তুলি, আমরা এভাবে হালকা করে ড্র্যাগ করে দিই, তখন সেটা ফায়ার করে। আবার যখন আমি এভাবে ঘুরাই, এদিকে এদিকে করি, তখন স্ক্রিন নড়ে যায়। আমি যখন এইভাবে মানে এই পাশে যখন আমি বাটনটা ইউজ করি, তখন এটা কি হয়ে থাকে, কি হয়, নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে মানে আমার ক্লিকের ওপর আমি একটা জিনিস ইনপুট করতেছি, সে সেইটার অনুযায়ী আমাকে একটা আউটপুট দিচ্ছে, এইটাই বোঝাচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। তাই এটা হচ্ছে কি ভিডিও গেমস, মানে তুমি যেটা চাচ্ছ সেটা করতেছে। বাট সিনেমার ক্ষেত্রে তুমি সিনেমার মধ্যে কোনো ক্যারেক্টারকে নড়াতে পারবে না ইচ্ছা মতো। ঠিক আছে, সেটার মধ্যে চলতে থাকবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ তানহা, ভেরি গুড। 6-1। প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে এরকম হতে হবে যে না আমি 100% শিওর, একটু ভেজাল নাই ভাইয়া, শিওর। তাহলে বোঝা গেছে ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা নিজেদের মধ্যে আদান প্রদান, মানে আমার সাথে ওই জিনিসটার আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। যারা 6-এর অ্যান্সার করছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। না, ফ্রি ফায়ার পাবজি দুইটা খেলা যাবে না কখনোই। 2 নৌকা পা দিবে না, 1 নৌকা পা দিয়ে রাখতে হবে। 2 নৌকা পা দিলেই দুইটাই চলে যাবে, সরে যাবে, তুমি মাঝখানে পড়ে যাবা। ওকে, আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? মানে মাল্টিমিডিয়ার সাথে সম্পর্ক আছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে সিনেমা। বলে দিলাম সিনেমা, কারণ সিনেমাতে আমরা দেখতে পারি, আমরা শুনতে পারি, অনেক ধরনের লেখা উঠে থাকে। ঠিক আছে, লেখা ওঠে। তো এই জিনিসগুলোকেই বলতেছে কি, এটা হচ্ছে পূর্বপুরুষ। মানে যেটা আজকের মাল্টিমিডিয়া, সেটা আগের দিনে সিনেমা ছিল, সেটা আজকের দিনে
এই যে তোমরা এখন গেম নিয়ে পড়ে গেছো, গেম নিয়ে কথা বলা দরকার নাই, এখন তোমরা এদিকে দেখো। তাহলে এটা অ্যান্সার কি হবে? 7-এর অ্যান্সার হবে ক। 7-এর অ্যান্সার কি হবে? ক হবে। 7-এর অ্যান্সার কি? ক। 7-এর কি অ্যান্সার পাইলাম আমরা তাহলে? ক। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 7-এর পরে কি আছে? শাফিউল, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ। হ্যাঁ, জলদি চলে আসছো, শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি শেয়ার করে দাও। না, আমি ফ্রি ফায়ার লাভার না, আমি অন্য কিছু লাভার। ঠিক আছে, এখন বর্তমানে আমি আইসিটি লাভার, আমার আইসিটি এখন ভালো লাগে। বাংলাদেশ 71, বাংলাদেশ 71 মাল্টিমিডিয়া সফটওয়্যারটিতে কোন ব্যবস্থা নেই? তো এটার অ্যান্সার হবে ইন্টারঅ্যাক্টিভিটি নেই। অ্যানিমেশন আছে, ভিডিও আছে, টেক্সট আছে, এই জিনিসগুলো না থাকলে সেটা মাল্টিমিডিয়া হয় না। বাট ইন্টারঅ্যাক্টিভিটি থাকতে হবে এমন কথা না, তো এটাতে ইন্টারঅ্যাক্টিভিটি নাই। ঠিক আছে শাফিউল, দেখছি ভাইয়া, দেখছি, তুমি এটার উত্তর করো, এটা আরও আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে ঠিক মানে একটু বেশি সময় দিতে পারবো না, দুঃখিত, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে তো, তাই না? খাওয়া দাওয়া হলে একটু ক্লাসটা শেয়ার করো। কালকে দেখছি তোমাদের রেসপন্স যথেষ্ট ভালো ছিল, ভ্যালেন্টাইন্স ডে অনুযায়ী অনেক বেশি রেসপন্স ছিল। তো আশা করব আজকে রেসপন্সটা একটু বেশি থাকবে, কারণ আজকে তো আর এক্সট্রা ক্লাস নাই, তাই না? আজকে তো আর এক্সট্রা ক্লাস নাই। বাট হ্যাঁ, স্টুডেন্ট এখনও যথেষ্ট কম, আমি স্যাটিসফাইড হচ্ছি না তোমাদের এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, আমি আরও চেষ্টা করবো, চাই তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যারা বলবা ফ্রেন্ড নাই, তাদের জীবনে কিছু হবে না। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? 8-এর গ। আচ্ছা, আমাদের স্পিড কমে গেছে, আমাদের আরো ফাস্ট করতে হবে। টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারটির নাম কি? টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্টস, এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, পিকাসা, অ্যাডোবি ফটোশপ? এটার আনসার কি হবে? ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আমাকে কেউ সুন্দর বললো, আমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে, তো খুশি হয়েছি। ওকে, তো এটার অ্যান্সার হবে অ্যাডোবি ফটোশপ। কি হবে? ফটোশপ। ফটোশপে তোমার এই জিনিসগুলো এডিট করা খুব সহজ। ঠিক আছে, খুব সহজ, এই জন্য এটা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ, এটা সফটওয়্যারটা এইভাবেই তৈরি করা হয়েছে। এরপরে দেখি মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার, অর্থাৎ যেখানে তোমার অডিও, ভিডিও, টেক্সট তিনটাই থাকবে। ওয়ার্ডে শুধু লেখা থাকে, এক্সেলে শুধু হিসাব থাকে, অ্যাক্সেসে আমরা কিছু জানি না, এটা সম্পর্কে আমাদের ধারণা দেওয়া লাগবে না। ঠিক আছে, এমএস পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে আমরা অনেক কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, অর্থাৎ যেটা আমরা পড়াচ্ছি, এখানে আমি চাইলে ছবিও অ্যাড করতে পারতাম। ঠিক আছে, তো এই জিনিসগুলোই বলতেছে যে এইটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার হবে 10-এর গ। 10-এর কি হবে? গ, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যান্সার গ। এরপরে দেখি পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইল, আচ্ছা, পাওয়ার পয়েন্ট আমরা তৈরি করি, একটা ফাইল তৈরি করি, এটাকে আমরা বলি প্রেজেন্টেশন। এই যে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি কি, এই আইসিটির আজকের 5ম অধ্যায় আর 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস, এটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি, অর্থাৎ উপস্থাপন করতেছি। তো এই হচ্ছে একটা কি প্রেজেন্টেশন। তো পুরোটাই প্রেজেন্টেশন, অর্থাৎ যতগুলো এমসিকিউ আছে সবগুলো মিলে একটা ফাইল না, ওই ফাইলটা হচ্ছে প্রেজেন্টেশন। বাট প্রত্যেকটা সিঙ্গেল জিনিস, প্রতি একটা মানে প্রত্যেকটা, ঠিক আছে, প্রতি একটা মানে আলাদা আলাদাভাবে প্রতি একটা। তো এই প্রতি একটা হচ্ছে স্লাইডস, কি বলা হবে? স্লাইড। এই একটা একটা করে যেটা, সেটা হচ্ছে স্লাইড। আর সবগুলো মিলে ওভারঅল যত স্লাইড আছে সবগুলোকে মিলে আমি বলে থাকবো প্রেজেন্টেশন। মনে থাকবে কি বলবো? প্রেজেন্টেশন। 11, তাহলে কি হবে? গ হবে। 11 আনসারটা দেখে নেই, গ। এরপরে বলছে কি একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? আচ্ছা শফিউল, তোমার এই অ্যান্সারটা ভাইয়া এখন না, তোমরা একটু কিছুদিন পরে নিও। তোমরা মাত্র কি 10-এ পড়তেছো, এসএসসিটা দাও, এসএসসির পরে তোমাদের এইসব নিয়ে চিন্তা ভাবনা, এত দূরে যাওয়ার দরকার নেই, ধীরে ধীরে আসো। ঠিক আছে, ধীরে ধীরে আসো। ঠিক আছে, ওকে, তাহলে এটা হবে হ্যান্ড আউট। ঠিক আছে, হ্যান্ড আউট, এটাকে কি বলা হয়? ভেরি গুড। এই তো এখানে আমার আগে বলে দিছে, জোবাইদ অ্যান্সার করছে 12-এর ঘ, ভেরি গুড। শাহেদ, না না না, সন্ধি বিচ্ছেদ শিখাবো কেন ভাইয়া? সন্ধি বিচ্ছেদ শিখাচ্ছি না, শিখাইলে তখন যখন শেখানো হবে তখন সেটা শিখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে এমএস পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড অ্যাড করা। নতুন স্লাইড অ্যাড করতে গেলে তোমাকে কি করতে হবে? নতুন স্লাইড অ্যাড করতে গেলে CTRL অর্থাৎ Ctrl+M চাপতে হবে। ঠিক আছে, এটা নতুন করে অ্যাড করার জন্য। ঠিক আছে, এটা ইনপুট, মানে নতুন করে কোনো কিছু যুক্ত করার জন্য, অ্যাড করার জন্য তোমাকে Ctrl+M ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে।
তাহলে এটার অ্যান্সার কি হবে 13 ক। 13 ক অ্যান্সার কি হবে 13 ক। ওকে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে বোতাম এম চাপলে ওই সেম ঘটনা, অর্থাৎ নতুন একটা স্লাইড অ্যাড হবে। তো ঘুরে ফিরে একই প্রশ্ন, তো আমরা এটাকে স্কিপ করব। তাহলে এটা কি হবে, নতুন স্লাইড যুক্ত হবে, মানে নতুনভাবে অ্যাড হবে। এরপরে দেখো পাওয়ার পয়েন্টে স্লাইড শো করার জন্য কোন ফাংশন কি ব্যবহার করতে হয়, অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কিবোর্ডের কোন বোতামটি চাপতে হয়, অর্থাৎ যে বোতামটা চাপলে তোমার পাওয়ার পয়েন্ট শো করবে, অর্থাৎ বড় হয়ে যে এইভাবে শো হবে। তো এটা আমাদের এমনিতে একটা লোগো থাকে, সেটা হচ্ছে টিভি আকারে এরকম একটা লোগো দেওয়া থাকে, ঠিক আছে, এরকম একটা লোগো দেওয়া থাকে। তো তাছাড়াও এরকম একটা থাকে, তোমাদের সিম্বল থাকে, জানো তো এরকম একটা সিম্বল থাকে এই পাশে ছোট করে, ওইখানে চাপ দিলেও তোমার এটা বড় হয়ে শো হয়। অথবা তুমি যদি F5 চাপ দাও, F5 বাটন একটা ক্লিক করবা, এই উপরের দিকে থাকে, অর্থাৎ F1 F2 F3 F4 F5 এভাবে F12 পর্যন্ত থাকে, অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত থাকে। তো তুমি যদি F5 চাপ দাও তাহলে কি হবে, স্লাইড শো হবে। F3 দ্বারা কি বুঝাইছিলাম বলো দেখি, কালকে বলছিলাম F3 চাপা মানে কি, F3 দ্বারা কি বুঝায়, F3 মানে কি এটা একটু বুঝাও দেখে, বলো দেখি আমাকে বলো F3 কখন চাপে, F3 কখন ক্লিয়ার করে, বলো। ভাইয়া আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, মানে করছি, আমি এখনো করতেছি, পড়াশোনা করতেছি, ঠিক আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতেছি, এখনো পড়াশোনা শেষ হয়নি, ঠিক আছে। তো দেখা যাক ভাইয়া পড়াশোনা শেষ হয় নাকি আমি শেষ হই, বলা যাচ্ছে না, তো এখনো সন্দিহান। আচ্ছা, তো F3 চাপলে কি হয় আমাকে বলবা। F3 চাপলে হয় ফাইন্ড নেক্সট, মানে যতটুকু ডিলিট করার পরে, সফটওয়্যারটুকু ডিলিট করার পর যতটুকু থাকে সেইটা হচ্ছে তোমার থেকে যায়, কিছু অংশ থেকে যায়, তখন এটা একবারে ডিলিট করতে F3 তে ক্লিক করতে হয়, ফাইন্ড নেক্সট। তাহলে এটার অ্যান্সার কি হবে F5, এটা কি হবে F5। এরপরে দেখো পাওয়ার পয়েন্ট স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি ক্লিক করতে হয়, অর্থাৎ তুমি আগে কি করছো, শো করছো, সেটা থেকে ব্যাক আসবা, তখন কি চাপতে হবে, তখন কোথায় চাপতে হবে, কি হবে বলো, ESC। তো ESC বাটন একটা সবার উপরে থাকে, তোমার কিবোর্ডের এই সাইডে থাকে, ঠিক আছে, কিবোর্ডের এই সাইডে থাকে ESC, এরকম একটা তোমার মানে বাটন থাকে। তো স্লাইড শো এন্ড করা, পাওয়ার পয়েন্ট এন্ড করতে যে বাটনটা ক্লিক করতে হয় সেটা হচ্ছে ESC, ঠিক আছে, কি করা হয় ESC তে ক্লিক করা হয়। এরপরে দেখো স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে, ভিডিও যুক্ত করতে গেলে ফাইল, ভিউ, ইনসার্ট, স্লাইড শো, তো কোনটা হবে, এটা হবে ইনসার্ট, অর্থাৎ নতুনভাবে কিছু যোগ করতে গেলে ভিডিও, ফটো সব কিছুর ক্ষেত্রে তোমাকে কি যোগ করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, কোথায় ইনসার্ট, কোন বাটনে ইনসার্টে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো ছবি সম্পাদনার ক্ষেত্রে কোন সফটওয়্যারটি অধিক কার্যকরী। তো ছবি সম্পাদনার ক্ষেত্রে আমি এটা একটু আগেই বলে দিছি, অ্যাডোবি ফটোশপ। কোন সব, অ্যাডোবি ফটোশপ। তো এটা হচ্ছে তোমার সব থেকে সহজ, এটাই বলছে কি হবে তাহলে অ্যাডোবি ফটোশপ। ওকে, তো এই হচ্ছে তোমাদের ছবি সম্পাদনার ক্ষেত্রে সব থেকে কার্যকরী সফটওয়্যার, যেটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ওকে, এরপরে দেখো কোনো ছবি ফরম্যাটিং করার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি, ফরম্যাটিং করার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি, ওই আগের প্রশ্ন যেটা ছিল সেইটাই ছিল, তো এটাকে আমরা স্কিপ করব, মানে এটা এক কথা কি অ্যান্সারটা তাহলে কি ফটোশপ, ওই সেম অ্যাডোবি ফটোশপের কথা বলছে। পিক্সেলের ঘরে 90 টাইপ করলে কোন রেজলিউশন কত হবে, তো যদি এখানে তুমি 90 টাইপ করো, তুমি 90 × 90 ক্লিক করবা, তোমার কত আসবে 8100, তো এটা হবে অ্যান্সার এইটা। যদি 60 ক্লিক করতাম ভাইয়া তাহলে কত হতো 60 × 60, অর্থাৎ যেটা গুণ থাকবে সেটাকে ওইটা দিয়ে গুণ করবা, ওই সংখ্যা দিয়ে গুণ করবা, 3600 আসতো, কত আসতো 3600, ঠিক আছে। শফিউল আলম, আমি এখন ভাইয়া তোমার এই সব কমেন্টে আমার একটু মনোসংযোগ নষ্ট হচ্ছে, দুঃখিত এটা বলার জন্য। আমি জানি একটু ভার্সিটিতে চান্স পাওয়া খুশির ব্যাপার, অনেক ইমোশন থাকে, তো এগুলো নিয়ে কখনো পরে কথা বলবো ভাইয়া। কারণ এখন তুমি যে এইভাবে বারবার একটা জিনিস কমেন্ট স্প্যাম করতেছো, আমি চাইলে ইগনোর করতে পারি, বাট আমি তোমাকে বলতেছি তুমি ক্লাসের দিকে মনোযোগ দাও, আমি যখন এটা এখন যেটা পড়াচ্ছি সেটা তোমার আগে জানা উচিত, ঠিক আছে, তো দুঃখিত। ওকে, এরপরে তো এটা কি করবো আমরা ভাইয়া, যে এটা থাকবে 90 তাহলে 90 দিয়ে গুণ করবো, 60 থাকলে 60 দিয়ে গুণ করবো, 100 থাকলে 100 দিয়ে গুণ করবো, যেমনটা থাকবে তেমনটা আমরা গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, ফটোশপ প্রোগ্রামে টাইটেল বারের নিচে কি রয়েছে,
ফটোশপ প্রোগ্রামে এগুলো মুখস্থ তোমাকে রাখতে হবে। এটা হচ্ছে মেনু বার, টাইটেল বারের নিচে থাকে মেনু বার, দেখলে বুঝতে পারবা, টাইটেল বারের নিচে মেনু বার। এরপরে ফটোশপে কতটি টুলস আছে? ফটোশপে টুলস আছে 69টি। ফটোশপে টুলস আছে কতটি? তাহলে কতটি আছে? 69টি। 69টি, এটা মুখস্থ রাখো। ফটোশপে কয়টি টুলস আছে? 69টি টুলস আছে। তারপরে একই অবস্থানে কয়টি লেসো টুল থাকে? অ্যান্ড লেসো টুল সম্পর্কিত জিনিস হচ্ছে একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে পলিগ্যামি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক। নর্মাল, পলিগ্যামি, ম্যাগনেটিক। কি বলেন এগুলো? মানে হচ্ছে তুমি দেখবা মাউস দিয়ে অনেক সময় ক্লিক করে এডিট করার সময়, এটা হচ্ছে নর্মাল। তো নর্মালটা কি? তুমি ইজি মতো তুমি চাচ্ছ মাউসটাকে এভাবে ঘুরাতে, তুমি মাউসটাকে এভাবে ঘুরে নিয়ে আসতে পারবা, যে এরিয়াগুলো কভার করবা সেরকমই হয়ে যাবে। এখন আরেকটা হতে পারে পলিগ্যামি যেটা টাইপের, সেটা হচ্ছে কি তোমার লম্বা লম্বা দাগ। কি দাগ? লম্বা, মানে ফ্রি না, এটাকে তুমি একটা জায়গা সিলেক্ট করতে চাচ্ছ, ধরো একটা জায়গা সিলেক্ট করবা, এরকম একটা কিছু আছে, তো এই জিনিসটাকে সিলেক্ট করতে যাবা, তোমাকে এইভাবে সিলেক্ট করতে হবে, মানে এইভাবে নিবা, তারপরে এই জিনিসটা সিলেক্ট হবে। তো এটা হচ্ছে সোজা সোজা দাগ যাবে। আর যেটা হচ্ছে ম্যাগনেটিক, এটার ক্ষেত্রে কি হয়, যে অবজেক্টটা থাকে, ধরো আমি এই যে একটা পতাকা আছে, এই একটা বাংলাদেশের পতাকা, ঠিক আছে, তো এই যে বাংলাদেশের পতাকা, তো এই বাংলাদেশের পতাকাটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি যখন এটাকে সিলেক্ট করব, আমার মাউসটা অটোমেটিক অবজেক্টের সাথে সাথে লেগে থাকবে, ঠিক আছে, এটা ম্যাগনেটিক, চুম্বকের মতো লেগে থাকবে, এটা দূরে কোথাও যাবে না, নড়বে না। মাউস তুমি যেভাবেই নড়াও না কেন, সে এই দিকেই যাবে, নিচে নামাইলে এদিকে চলে আসবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরবে না। তো এই জন্যই বলতেছে এটা হচ্ছে 3 ভাবে বিভক্ত, এটাকে বলা হয় ল্যাসো টুল। তো এই ল্যাসো টুলটা কত? ল্যাসো টুল কয় ধরনের ল্যাসো টুল থাকে? 3 ধরনের। এটা সাধারণ, এটা হচ্ছে সোজা সোজা দাগ দিবে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক টাইপ, চুম্বক, মানে আশেপাশে আবর্তিত হবে। তো এটা কত হবে তাহলে? 23 এর আনসার হবে 3। 23 এর আনসার কত হবে? 3 হবে। হ্যাঁ মাইশা, এক্সট্রা ক্লাস ভালো, ভালো, এক্সট্রা ক্লাস করা ভালো। ক্লাসটা শেয়ার করে দাও সবাই, ক্লাসটা সবাই শেয়ার করে দাও। কি অবস্থা তোমাদের দেখি একটু। এগুলো তোমাদের সিলেবাসে নাই ভাইয়া? আসলেই নাই? তাহলে হয়তোবা আমি ভুল ক্লাস নিচ্ছি, নাহলে তুমি ভুল জায়গায় চলে আসছো, আমার যতদূর মনে হয়। হয়তো আমি ভুল জায়গায় চলে আসছি, না হয় তুমি ভুল জায়গায় চলে আসছো, যে কোনো একটা। ওকে, এরপরে দেখো স্ট্রোকের সঠিক রেঞ্জ কত? স্ট্রোক বলতে এটা বোঝাচ্ছে তোমার যে লাইন থাকে সাইডে বর্ডার, সেটা বোঝাচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে 1 থেকে 16, 1 থেকে 16। তো 1 থেকে 16 বলতে হচ্ছে 1 মানে খুবই চিকন, চিকন বুঝাবে, চিকন বুঝাবে, মানে বর্ডারটা কীরকম আমি তোমাকে 3টার উদাহরণ দেখাই। ধরো স্ট্রোক 1, স্ট্রোক 1-এর উদাহরণটা হচ্ছে এইরকম, মানে বর্ডারটা হবে এইরকম চিকন। তারপরে স্ট্রোক ধরো 8 যেইটা, সেটা হবে কীরকম? এইরকম। আর স্ট্রোক যেটা হচ্ছে 16, সেটা একবারে মোটা হবে, অনেক বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 ধরনের, 1, 8, 16। তো স্ট্রোক কত পর্যন্ত আছে? স্ট্রোকের সঠিক রেঞ্জ কত? 1 থেকে 16। স্ট্রোকের সঠিক রেঞ্জ কত? 1 থেকে 16। আচ্ছা, রংপুরে মফিজ, কথাটা খারাপ না, মফিজ একজন ভালো ব্যক্তি ছিলেন, তো ওনাকে আসলে তোমার ওইভাবে না বলাটাই ভালো, তোমরা অনেকে না জেনে শুনে বলো, বাট আমিও কিন্তু ওই উত্তরবঙ্গেরই লোক বলা যায়, আবার আমি কুমিল্লার বাটপারও, আমি গাইবান্ধার মফিজও, আবার কুমিল্লার বাটপার, দুই দিকেই আছি, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে বলিও না, জিনিসটা খারাপ দেখা যায়। ওকে, তাহলে এটা কত হবে? 24-এর কি হবে? হ্যাঁ রিয়া, এই তো, মনোযোগী থাকতে হবে, তোমাদের মনোযোগী থাকতে হবে। 1 থেকে 16, নাহলে কিছুক্ষণ পর তোমাদের এসব দেখে আমি নিজে বলবো, আচ্ছা আমি এই যে, আচ্ছা আমি কোথায়, আমি কোন ক্লাস নিচ্ছি, এখানে কি হচ্ছে, এইরকম অবস্থা হবে, ঠিক আছে। তো এটা যদি না করতে চাও, ভাইয়াকে যদি সুস্থ রাখতে চাও, তো এইসব উল্টাপাল্টা কমেন্ট করো না যে ভাই এগুলো নাই, সিলেবাসে নাই, কিছু নেই, ঠিক আছে। স্যার লাইভ কি রেগুলার হয়? না, তোমাদের এই যে 2টা ক্লাস লাইভ হওয়ার কথা ছিল, রেকর্ড হওয়ার কথা ছিল, বাট আমি লাইভ নিচ্ছি। আমার বাসা কোথায়? আমার বাসা বর্তমানে আমি কুমিল্লায় আছি, এবং এক সময় আমি গাইবান্ধায় থাকতাম, ঠিক আছে, আমার নানু বাসা গাইবান্ধা, কুমিল্লা দাদু বাসা। কোনটি তারা বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায়? কোনটি তারা বড় ছবির একটা ক্ষুদ্র সংস্করণ বোঝায়? সেটা হচ্ছে থাম্বনেইল। কি হচ্ছে? সেটা হচ্ছে কি থাম্বনেইল। এই যে আমি প্রথমে একটা যখন তোমাদেরকে হচ্ছে এই যে ইউজ করছি, দেখো আমরা কত নম্বরে ছিলাম, আচ্ছা যত নম্বরে ছিলাম, এই যে এটা হচ্ছে একটা থাম্বনেইল, ঠিক আছে, এইটা হচ্ছে কি একটা থাম্বনেইল, বোঝা গেছে। তো বড় ছবির ক্ষুদ্র সংস্করণ সেটা হচ্ছে থাম্বনেইল। আচ্ছা আমরা কোথায় ছিলাম তাহলে? বড় ছবির ক্ষুদ্র সংস্করণ থাম্বনেইল। ওকে ওকে, এই যে
তাহলে অ্যান্সার পেয়ে গেছি। কি হবে অ্যান্সার? হবে থাম্বনেল। অ্যান্সার কি হবে? থাম্বনেল। ওকে, ফটোশপে সিলেক্টেড লেয়ারের সাথে এর নিচের লেয়ারকে একীভূত করার কমান্ড কোনটি? সিলেক্টেড লেয়ারের সাথে নিচের লেয়ার, তার মানে মার্জ ডাউন। মার্জ ডাউন মানে তুমি নিচেরটাকেও একসাথে করে নাও, মার্জ করে নাও, একসাথে করে নাও। মার্জ করে নাও মানে একসাথে করে নাও, ঠিক আছে? কি বলছো স্যার প্রত্যেক দিন? আচ্ছা, ফারহানার বাসা গাইবান্ধা। এই কোন স্কুলে পড়তেছো তুমি? প্রতিদিন লাইভ ক্লাস দেন না? তোমাদের প্রশ্ন নেওয়া হবে, করা হবে, ক্লাস করানো হবে, সমস্যা নাই। আচ্ছা, গাইবান্ধার কে কে আসো? মানে তোমাদের বাসা কোথা থেকে এটা আমাকে জানাবা, ঠিক আছে? আর কে কোন স্কুলে পড়তেছো? আমি আমি নিজেই পড়াশোনা করছি, তোমাদের বয়েজ যারা গাইবান্ধা আছো তারা চিনবা, ঠিক আছে? আমি কিন্তু বয়েজ স্টুডেন্ট ছিলাম, বুঝা গেছে? আমি বয়েজ স্টুডেন্ট ছিলাম। এখন তুমি কি গার্লসে পড়ো নাকি? আমাদের তো গাইবান্ধার ফেমাস কলেজ বয়েজ, গার্লস আর হচ্ছে কি আহমদউদ্দিন, তাই না? ওকে, তো এটা কি ছিল? মার্চ ডাউন করা মানে উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারটাকে তুমি একসাথে মার্চ করে দিবা। তো এই জন্য লেখা হচ্ছে কি, ক্লিয়ার করা আছে এখানে, কি লেখা আছে? মার্চ ডাউন। এখানে তোমাকে ক্লিয়ার করতে হবে, ওকে? আচ্ছা, অ্যাডজাস্টমেন্টস কমান্ড কোন মেনুতে থাকে? অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? তো এটা খুবই সহজ, এটা হচ্ছে ইমেজ মেনুতে, কারণ তুমি ছবির মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতেছো, সো এটা তোমার ইমেজ মেনুতেই থাকবে। আচ্ছা, ক্লাসে স্লাইড করে পাবা, দুইটা পিডিএফ আজকে পেয়ে যাবা, আজকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখনই বলে আসতেছি, তোমাদের পিডিএফ দুইটা দিয়ে দেখ, ঠিক আছে? একটু দাঁড়াও। আচ্ছা, আমি বলে আসছি, তোমাদের আজকের ক্লাস আর গতদিনের ক্লাস দুইটারই তোমার দিয়ে দেওয়া হবে, একসাথে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কমেন্টে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম তো উত্তরবাড়ি থেকে, অনেকে ঢাকা থেকে। বাবা, হ্যাঁ স্লাইড পাবা, মুস্তাকিব স্লাইডটা পেয়ে যাবা, আজকেই পেয়ে যাবা। একটু একটু এই আমি বলে আসছি, এখনই দিয়ে দিবে, এখনই দিয়ে দিবে। বাট আসলে তোমাদেরকে দেওয়া উচিত, আমি মনে করি তোমরা তো ক্লাস করো না, এই জিনিসটা আমার ভালো লাগে না। স্টুডেন্ট থাকবে ভরপুর, বাচ্চা কাচ্চা দিয়ে ভরপুর থাকবে, ঘর বাড়ি বাচ্চা কাচ্চা দিয়ে থাকলে তো ভালো লাগবে, তাই না? কোলাহলপূর্ণ। বাট এরকম মরা মরা থাকলে তো সমস্যা না। স্টুডেন্ট কোথায় তোমরা? বেশি তো ক্লাস করতেছো না, কালকে তো অনেক বেশি ক্লাস করছিলা। আজকে এমন একটা সময় নিয়েছি সন্ধ্যার দিকে, তোমাদের উচিত কি ক্লাসটা বেশি করে করা। যাই হোক, আমি হতাশ হয়ে গেলাম। কমেন্টে দিয়ে দেবো ভাইয়া, মুস্তাকিম কমেন্টে দিয়ে দেবো। ওকে, তো এটা হবে কি ইমেজ মেনু। তারপরে 27/28 দেখো কি হবে, যে কোনো বস্তুর উপর ডিজাইন প্রিন্ট করতে কোন সফটওয়্যারের সাহায্য নিতে হয়? প্রিন্ট করতে এটা কি হবে? ইলাস্ট্রেটর অথবা ইলাস্ট্রেটর, যেটাই বলো, ইলাস্ট্রেটর, ঠিক আছে? শাহেদ, তোমাদের জন্য আশা করি আমাদের এডুকেশন থেকে, স্কুল থেকে হয়তো তোমাদের জন্য কোর্স নিয়ে আসা হবে। তোমাদের যেহেতু শেষ সময়, তোমাদের কি ক্লাস করা উচিত, ঠিক আছে? ওকে, কই দিবেন? তোমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, কমেন্ট বক্সে দিয়ে দিবে, একটু ওয়েট করো, ঠিক আছে? ঘুম আসতেছে? উঠে বসো, উঠে বসো, শুয়ে শুয়ে ক্লাস করলে ঘুম ধরবে। ভাইয়া আপনার একটা সিক্রেট কথা বলেন। আমার একটা সিক্রেট কথা কি জানো? এই যে আমি এখন এখানে একটা ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা আচ্ছা, অনেকে প্রাইভেট বা বাইরে থাকে, ওটা ঠিক কথা। ওকে, ইলাস্ট্রেটরের প্রোগ্রামের খেলার কমান্ড, মানে এটা তোমার লেখার যে তোমার হচ্ছে খোলার কমান্ড, মানে তুমি ওপেন করবা কিভাবে? তো ওপেন, প্রথমে তো ওপেন চাপতে হবে, ওকে? অথবা ওপেন চাপতে হবে কিনা, স্টার্ট চাপতে হইতেও পারে, তো কোনটা হবে এটা একটু তোমরা বলতে পারবা? দেখো এখানে কি স্টার্ট অল প্রোগ্রামস, অ্যাডোবি মাস্টার কালেকশনটা আগে অ্যাড করতে হবে, মানে ক্লিক করতে হবে, এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ নতুন কিছু যদি তুমি অ্যাড করতে চাও অ্যাডোবি ইলাস্ট্রেটরে চাপতে হবে, ঠিক আছে? আচ্ছা, না না না, ঝগড়া করতে হবে না, আমার সাথে কথা বলো, ঠিক আছে? এখন আমি তোমাদের গার্ডিয়ান। ওকে, তো এটা হবে কি, অ্যান্সার হবে গ, 29-এর গ। যারা 29 দিছো গ তাদেরটা ঠিক আছে, 29 যারা গ দিছো তাদেরটা ঠিক আছে। তাহলে এটা কি হবে? প্রথমে স্টার্টে চাপ দিবা, এরপরে অল প্রোগ্রামসে অ্যাডোবি মাস্টার কালেকশন, এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, হে আল্লাহ, তোমার যে সকল বান্দা আজকে ঘুম থেকে উঠে বাহির থেকে এসে তাদের খেলাধুলা বাদ দিয়ে অনেক কিছু, মানে বিভিন্ন প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে এসে আমার ক্লাসটা করতেছে, তাদেরকে তুমি আইসিটিতে A+ পাঠিয়ে দাও, আল্লাহ আমিন, দোয়া করে দিছি। আচ্ছা, এখন দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মুদ্রণের উদ্দেশ্য কোন কালার মোড, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর এ মুদ্রণের অর্থাৎ টাইপিং এর সময় তোমার কোন কালার ইউজ করা হয়, মোডের কাজ করতে হয়।
RGB রেড গ্রিন ব্লু, তারপরে CMYK গ্রে স্কেল বিট ম্যাপ। একটু তোমরা একটু বলো দেখি এটা কি হবে, এটা কি হবে? করুক করুক। কিছু কিছু তোমার হচ্ছে কি থাকে, বাচ্চা থাকে যারা কথা শোনে না, তাদেরকে মার দিতে হয়, তো এদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে, এরা এমনি এমনি ঠান্ডা হবে না, ঠিক আছে? তারা এমনি এমনি ঠান্ডা হবে না। কিশোরগঞ্জের ডন, হ্যাঁ ক্লাস করো। কিশোরগঞ্জের লোক তো অনেক ভালো হয়, আমি তো শুনছি তারা মনোযোগ দিয়ে সবকিছু পড়াশোনা করে, স্টুডেন্ট অনেক বেশি। দেখি কি হয়। কি হবে এটা? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। এই সাফায়েত, বলছি না আগে এখানে মার্ক করবা কোনটা অ্যান্সার করতেছো। হ্যাঁ তুমি যেহেতু অ্যান্সার করছো সাফায়েত, ভেরি গুড, তোমার অ্যান্সারটা সঠিক। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে সায়ান। সায়ান মানে এটার হচ্ছে উচ্চারণটা হচ্ছে সায়ান। সায়ান মানে হচ্ছে এটা কি, হালকা নীল টাইপের, অর্থাৎ আকাশী নীলের মাঝে যে অংশটা রংটা সেইটা বোঝায় সায়ান। এমতে বোঝায় ম্যাজেন্টা। ম্যাজেন্টা এগুলা হচ্ছে মেয়েরা বেশি ভালো বুঝবা। ম্যাজেন্টা হচ্ছে একটু খয়েরি টাইপের, বাট খয়েরি না। এরপর হচ্ছে ইয়েলো, ইয়েলো। আর কে দ্বারা বোঝাচ্ছে কালো। এখন ভাই বলবা কে তে কালো মানে আপনি কি বুঝান? সায়ান একটা ইংরেজিতে নাম বললেন, ম্যাজেন্টা একটা নতুন মানে এমতে ম্যাজেন্টা বললেন, ওয়াইতে ইয়েলো বললেন, কে তে কালো মানে? কালো তো বাংলা, এটা কি ইংরেজি শব্দ? তো কালোর ইংরেজি কি? কি হবে? কি হবে? না না না, রাগ করার কিছু নাই। আমি এখন আর তোমাদের বড় ভাইয়া, ছোট ভাই বোনরা একটু দুষ্টামি করতেই পারে, কথা একটু উল্টাটা বলতে পারে, ব্যাপার না, ঠিক আছে, মাফ করে দিছি। বাট যখন ধরবো তখন কিন্তু উড়াধুরা পিটুনি হবে। আচ্ছা, কালো বলতে বুঝাচ্ছি ব্ল্যাক। কালো বলতে বুঝাচ্ছি কি? ব্ল্যাক। যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করে না তাদের ভবিষ্যতের মতো ব্ল্যাক। মনে থাকবে, যারা ভালোভাবে পড়াশোনা করতেছে না এখন থেকে, তাদের ভবিষ্যৎটা এই রংটার মতোই হবে। আর যদি পড়াশোনা ভালোভাবে করো তাদের রঙিন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, শিক্ষামন্ত্রী যেই হোক ভাইয়া, পড়াশোনাটা তোমাকে করতে হবে, অন্য কেউ করে দিবে না। আচ্ছা, এরপরে সেম এই যে ইলাস্ট্রেটরের মুদ্রণের উদ্দেশ্য কোন মোডে কাজ করা হয়? CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওকে, এরপরে জুম ইন কিবোর্ডে কমান্ড। এটা তোমার জুম ইন মানে হচ্ছে তুমি কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোলের সাথে যদি তুমি ইকুয়েশন বাটনটাকে, সমান বাটনটাকে, ইকুয়াল বাটনটাকে, এই বাটনটাকে চাপ দাও, তাহলে জিনিসটা জুম হবে, বড় হয়ে আসবে। ঠিক আছে, বড় হয়ে উঠবে, বড় হয়ে আসবে, জুম করে আসবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? জুম ইন করে। আমাদের কিন্তু অনেক এমসিকিউ সলভ করতে হবে ভাইয়া, বেশি সময় নাই। সো আল্লাহর রস্তে কি উল্টোটা কিছু বলা যাবে না, শেষ করতে হবে। ঠিক আছে, কালকে লাইভ ক্লাস করবেন, আজকে আমাদের শেষ, আজকে আমাদের শেষ। এরপর দেখো, পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যায় কোন টুলের সাহায্যে? পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যায় হ্যান্ড টুলের সাহায্যে। এটা ইজি, হ্যান্ড টুলের সাহায্যে। এগুলো মুখস্থ রাখবা। কিসের সাহায্যে? হ্যান্ড টুল। হ্যান্ড টুল 33-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 34, ডাইরেক্ট সিলেকশন টুলকে অনেকে কি হিসেবে অভিহিত করে? তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যারো। ব্ল্যাক অ্যারো, ডিরেক্ট অথবা ডাইরেক্ট, যেটা বলো ডিরেক্ট সিলেকশন টুল, এটা অনেকেই ব্ল্যাক অ্যারো নামে কি করে থাকে? অভিহিত করে থাকে। ওকে, তারপরে দেখো কি বলছে, ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হয়? কি হবে? ফাইল গ্রুপ, অবজেক্ট গ্রুপ, উইন্ডো গ্রুপ, এডিট গ্রুপ। খুবই সহজ, যেহেতু একাধিক অবজেক্টের কথা বলছে, সো অবজেক্টটাকে একসাথে নিয়ে আসতে হবে, তার মানে অবজেক্ট থেকে গ্রুপে আনতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? খ হবে। অবজেক্ট, অবজেক্টকে একাধিক অবজেক্টকে একসাথে নিয়ে আসতেছে, তার মানে একটা অবজেক্টকে একই মানে অন্যান্য মানে যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে একটা গ্রুপে আনতেছে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে খ। CMYK এর পুনরূপ কি? এই যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। অনেকে এটা সিয়ান বলতে পারো, অনেকে যেটা ইচ্ছা সেটাই বলতে পারো, কোনো সমস্যা নেই। বাট এটা মানে হচ্ছে কি, হালকা নীল টাইপের জিনিস, একটা রং আছে হালকা নীল। ঠিক আছে, তো ওইটাই। ঠিক আছে, তো এটা অ্যান্সার কি হবে? খ হবে। কি হবে? খ। বোঝা গেছে? আচ্ছা, ইলাস্ট্রেটর কত প্রকার টাইপ টুল রয়েছে? তো ইলাস্ট্রেটরে 6 টাইপের টুল রয়েছে, এটা মুখস্থ রাখবা এতটুকু। হ্যাঁ মুস্তাকিম, আমি তোমার দাওয়াত গ্রহণ করছি ভাইয়া। যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে। তার আজকে নতুন দেখা মানে শেষ দেখা এমন না, হয়তো আজকের ক্লাসটা শেষ এসএসসি এই ফ্রি ক্লাস হিসাবে,
বাট হয়তো আবার সামনে কখনো দেখা হবে, তোমরাই ঘুরে ফিরে আবার আমাদের এডুকেশনে যুক্ত হবা। যারা এখন হাই স্কুলে আসো তারাই আবার যখন একাডেমিকে তোমার এইচএসসিতে উঠবা, এইচএসসিতে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে। এরপরে আবার অ্যাডমিশন জার্নি আছে, মানে তোমাকে তুলে না দেওয়া পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত তুলে না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ এডুকেশন তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে কি হবে 6টি। মাল্টিমিডিয়া হচ্ছে এসএসসিতে তো এমন পড়াশোনা নাই, বাট এইচএসসিতে গিয়ে কিন্তু ওটা অনেক বেশি চাপ হয়ে যাবে, তো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ক্লাস অনেকক্ষণ শুরু হয়ে গেছে ভাইয়া, 40 মিনিট হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে। মাল্টিমিডিয়া হচ্ছে তো 3 ধরনের বলছি না, অডিও, ভিডিও, টেক্সট, এটাই বোঝাচ্ছে। অ্যানিমেশন, চিত্র, ভিডিও সবকিছুই কি মাল্টিমিডিয়া। তো এগুলো খুবই সহজ। মাল্টিমিডিয়া ব্যবহার বলতে বোঝায় বর্ণ বা টেক্সটের ব্যবহার, ওকে। চিত্র বা গ্রাফিক্সের ব্যবহার, ওকে। অডিও ভিডিওর ব্যবহার, এটা বোঝা যাচ্ছে অল ওকে, অর্থাৎ সবগুলোই ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 39 অ্যান্সার হবে ঘ, 1 2 3। 39 অ্যান্সার হবে 1 2 3। অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে অডিও, ভিডিও, টেক্সট, সবগুলোরই সম্পর্ক রয়েছে অ্যানিমেশনের সাথে, এটাই মাল্টিমিডিয়া, ঠিক আছে? ওকে, এরপরে দেখো অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে, এটা তো আমরা দেখছি, 3টেই হবে, ওকে, শেষ। তারপরে দেখো উপরের চিত্রে শূন্যস্থানে নিচের কোনটি প্রযোজ্য হবে? উপরের চিত্রে এটা আমরা বাদ দেবো, এটা আমরা স্কিপ করবো, আমাদের এটা দরকার নাই। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স, চিত্র, ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক দ্বারা বোঝাচ্ছে 3D, তো অ্যানিমেশন কিন্তু 3D হয়, আর ঠিক আছে? 3D মানে 3 ডাইমেনশন, ডাইমেনশন। ত্রিমাত্রিক মানে তুমি 3টা অ্যাঙ্গেল থেকে দেখতে পারবা। আমরা যে কার্টুনগুলো দেখে থাকি, অ্যানিমেটেড কার্টুনগুলো দেখে থাকি, এগুলো আমরা ত্রিমাত্রিক, 3 দিক দিয়ে দেখে থাকি, ঠিক আছে? যেমন কার্টুন একটা মোটু পাতলু, ডোরেমন, শিনচ্যান, এই জিনিসগুলো আমরা কি 3 দিক থেকে দেখে থাকি, ঠিক আছে? শিনচ্যানটা নাও হতে পারে, বাট যেগুলো একদম মানুষের মতো লাইভ দেখা যায়, যেমন হচ্ছে শিবা, রুদ্রা, এরপর আরও কি অনেক ধরনের কার্টুন আছে, ঠিক আছে? তো আমি অনেক ধরনের দেখি, আমি ফুটবল রিলেটেড একটা কার্টুন দেখি, তোমার হচ্ছে এটাকে বলা হচ্ছে সুপার স্ট্রাইকার্স, তো এই রিলেটেড এগুলো কার্টুন আছে। তো এগুলো হচ্ছে কার্টুন ছাড়াও অ্যানিমেশন যেগুলো থাকে, অ্যানিমেটেড টম অ্যান্ড জেরি যেগুলো আছে, সব কিছুই কি এই 3Dর মধ্যে পড়ে, ঠিক আছে? সব কিন্তু কি অ্যানিমেশন, এগুলো কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করা, নিজেদের অনেকে আছে কি এগুলো তৈরি করছে, আর্ট করছে, সবগুলো ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে আর্ট করে, ঠিক আছে? এগুলো বোঝাচ্ছে, ওকে। জলদি যারা যখন ক্লাসটা শেয়ার করে নেয় শেয়ার করে দাও, ঠিক আছে? এডুকেশনে এক্সট্রা আইসিটি সাবজেক্ট কোর্স কেনা যায় কিনা? ভাইয়া এডুকেশনে আসলে এসএসসি তো তেমন লাগে না, এসএসসি তো আমি যে ক্লাসগুলো নিচ্ছি এখন তোমরা এগুলো ভালোভাবে এমসিকিউগুলো দেখে ফেলবা, ইনশাআল্লাহ এই রিলেটেড আসবে। আর এইচএসসির কথা সেটা তখন দেখা যাবে, অবশ্যই পাওয়া যায়, ঠিক আছে? আমার নাম সিয়াম, মায়া আমার নাম হচ্ছে সিয়াম। আচ্ছা, এটা কয়টাই হবে তাহলে? 3টেই হবে, শেষ। 44-এর ক্ষেত্রে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? এক একটি অংশকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্লাইড। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয়ে থাকে স্লাইড। বললাম না যে অনেকগুলো স্লাইড মিলে হয় একটা প্রেজেন্টেশন, একটা ফাইল হয়, ঠিক আছে? আলাদা আলাদা, সেটা হচ্ছে কি, ওই দেখো সম্রাটও দেখে, যাক চিনছো, ওকে, ভেরি গুড, অনেকেই থাকে দেখে। আচ্ছা, পাওয়ার পয়েন্টে স্লাইড যুক্ত করা যায় হোম থেকে নিউ স্লাইড সিলেক্ট করে, কিবোর্ডের থেকে CTRL+M চাপলে, অর্থাৎ Ctrl+M চাপলে স্লাইড শো চালু করলে। তো স্লাইড যুক্ত করা যায়, স্লাইড যুক্ত করার কথা বলছে, অ্যাড করার কথা বলছে, তাহলে শো করলে তো ওইটা আমাকে দেখাবে, ওই স্লাইডটা, নতুন কিছু তো আসবে না। তো আমরা জানি একটা হচ্ছে নিউ স্লাইড চাপ দিলে, হোম থেকে নিউ স্লাইডে চাপ দিলে একটা নতুন একটা স্লাইড চলে আসে। এখন এছাড়াও আমি CTRL মানে একটা কন্ট্রোল একসাথে লেখা থাকে, এটা এমন না যে CTRL আলাদা আলাদাভাবে চাপতে হবে না, একটাই বাটন থাকে নিচে কন্ট্রোল, এখানে চাপ দিতে হয় এইভাবে, ঠিক আছে? কন্ট্রোল চাপ দিয়ে এম এ চাপ দিবা, শেষ, কাজ শেষ, ঠিক আছে? ওকে ওকে ওকে। তারপরে দেখো এই যে নিচের চিত্রটি অ্যাডোবি ফটোশপ দ্বারা অঙ্কন করা হয়েছে, চিত্রের অবজেক্টটি আঁকতে হলে নিচের কোন টুলটি ব্যবহার করতে হবে? মুভ টুল, লেসো টুল, ম্যাজিক টুল, আর একটা হচ্ছে মার্কুই টুল। আর কি ফ্রি লাইভ ক্লাস হবে না? না, আমি তোমাদের আর ফ্রি লাইভ ক্লাস নিব না, শেষ। 2টা ফ্রি লাইভ ক্লাস দেওয়ার কথা ছিল না, তোমাদেরকে রেকর্ড দেওয়ার কথা ছিল, বাট আমি 2টাই লাইভ নিছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? 46 অ্যান্সারটা কি হবে? 46 অ্যান্সারটা হবে মার্কিউ টুল, ঠিক আছে? এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে জেনারেট করা হয়েছে, তাহলে 46 অ্যান্সার হবে ঘ। 46 অ্যান্সার কি হবে? ঘ হবে। ওকে, এবার আমরা আসতেছি প্রোগ্রামিং এর একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের এখন তোমাদের কাছে অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেকে বুঝতেছো না, আবার অনেকের কাছে খুব সহজ মনে হচ্ছে। তো আমি বলি এই অধ্যায়টা তোমরা এখন এসএসসি লেভেলে পড়তেছো, এসএসসিতে একদম বেসিক, একদম নিচু জিনিস দেওয়া আছে, বাট যখন তোমরা এইচএসসিতে উঠবা বলবা ও আল্লাহ আমার মাথা ঘুরায় কেন, ঠিক আছে? আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না,
জাস্ট বলতেছি তোমরা এখন থেকে যদি সতর্ক না হও, বেসিক জিনিসগুলো ধারণা না রাখো, ধারণা না থাকলে বিপদে পড়বা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইচএসসির আগে আগে আমাদেরগুলো শেষ করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই, এগুলো আমি আলাদাভাবে অ্যাড করে নিয়ে আসছি তোমাদের শর্টকাটে দেখানোর জন্য। অনুবাদক প্রোগ্রাম, হ্যাঁ অনুবাদক জিনিসটা আসলে কি? অনুবাদক জিনিসটা হচ্ছে এক ধরনের ভাষা অন্য ধরনের ভাষায় নিয়ে যাওয়া। যেমন আমরা মানুষের ভাষা, তোমরা অনেকেই এখনো জানো না, জানো তোমরা এখানে অনেকেই জানো না মানুষের ভাষা কি, আবার মেশিন ভাষা কি আবার। তো এইটা তোমাদের বড় ভাই যারা এইচএসসিতে পড়ে তাদের তৃতীয় অধ্যায়ে আমরা পড়াই, ঠিক আছে, তৃতীয় অধ্যায়ে আমরা পড়াই। তো ওইটা হিসেব আলাদা, তোমাদের বড় ভাইদের ক্লাস আছে আজকে। তো আমি তাদেরকে আজকে সংখ্যা রূপান্তর শেষ করা হয়েছে, মানে তোমরা এখন বুঝবা না, শেষ শেষ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এখন কথা হচ্ছে মানুষের ভাষাটাকে মেশিন ভাষা নিতে হবে। আচ্ছা তোমরা এখানে কতজন আছো তোমরা আমাকে জানাও দেখি, মেশিন ভাষা কোনগুলো, মেশিন ভাষা কাকে বলে, মেশিন ভাষা কাকে বলে, অথবা মেশিন ভাষা কোনটা কোনটা, এটা আমাকে একটু বলবা। বলো বলো মেশিন ভাষার কথাটা বলো। মেশিন ভাষা কোনটাকে বলা হয় জানো? মেশিন ভাষা বলতে মেশিন আমরা যে যত কিছু ইউজ করি না, ধরো আমাদের ফোন, ক্যামেরা, ল্যাপটপ, এরপর হচ্ছে তোমার পিসি, যত কিছু আছে, ক্যালকুলেটর, সব কিছুই কি যত ধরনের মেশিন আছে তারা শুধু 0 আর 1 এই দুইটা জিনিস বোঝে। কোন দুটা জিনিস? এই দুইটা জিনিস বোঝে। এই দুইটা জিনিস হচ্ছে বাইনারি, এগুলোকে কি বলা হয়? বাইনারি, ঠিক আছে। কোন ভাষা? বাইনারি, মানে এটা হচ্ছে মেশিন ভাষা। ওকে, তো এই যে আমরা এত কথা বলতেছি, আমি যে এত কিছু লিখতেছি, এই জিনিসগুলো সব কিছুই মেশিন শুধু 0 1 ছাড়া কিছুই দেখতেছে না। আমাদের এখানে দেখা যাচ্ছে অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, বাট তোমার মেশিনে ওই ধরো তোমার কি 0 1 ছাড়া কিছুই নাই, ঠিক আছে, 0 1 ছাড়া কিছুই নাই। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের পাইথন প্রোগ্রামিং যে অধ্যায়টা আছে, পাইথন রিলেটেড প্রোগ্রামিং, সি প্রোগ্রাম, এই রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় যেটা তোমরা অনেকেই পড়ো না এই অধ্যায়টা। হ্যাঁ, কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে, হ্যাঁ সেই ভাষাটা হচ্ছে এই 0 1। হ্যাঁ তোমার সংখ্যা হয়নি এমন না, তো এটা হচ্ছে 0 1। ওকে ওকে, তোমরা একটু দয়া করে অন্যান্য কথাবার্তা বাদ দিয়ে আমার এই কথাগুলো শোনো, কাজে দিবে। তো কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, অর্থাৎ যে ভাষাটা থাকে সেটাকে অন্য ভাষায় নিয়ে গিয়ে একবারে নিয়ে যায়। একবার অনুবাদ হলে দ্রুত রান করে। সি সি প্লাস প্লাস কম্পাইল করা। ইন্টারপ্রেটার কি? অর্থাৎ অনুবাদ করার জন্য 3টা প্রোগ্রাম আছে। অনুবাদ করার জন্য প্রোগ্রামটা 3 প্রকার, সেটা হচ্ছে একটা কম্পাইলার, এই নামগুলো মুখস্থ রাখো, একটু পরে কাজে লাগবে। কম্পাইলার, যেহেতু বেশি সময় নেই আমি এখানে তোমাদেরকে বেশি ভালো করে দেখাতে পারতেছি না। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তোমরা এতটুকু মনে রাখো, কম্পাইলারের কাজ হচ্ছে একসাথে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে একটা করে লাইন অনুবাদ করে পরের লাইনে যায়, আবার একটা লাইন অনুবাদ করে তারপরের লাইনে যায়। তার মানে কি, এটা একসাথে অনুবাদ করে, যেটা অনেক বেশি সময় লাগে, বাট যখন একবার অনুবাদ হয়ে যায় ফাস্ট রান করে। আর এখানে লাইন বাই লাইন অনুবাদ করে, তো এখানে কি হয় তোমার, এখানে কি হয়, ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকে, ঠিক আছে। আচ্ছা এখানে সময়টা বেশি লাগে এটাতেই, বাট ভুল হওয়ার চান্সটা কম থাকে। আর হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সকল ভাষাকে মেশিন ভাষায় নিয়ে আসে, মেশিন ভাষায় রূপান্তর করে। তো এখানে অনেক কিছু দেখতে পারবা। ডেটা টাইপ সাধারণত 2 ধরনের, অর্থাৎ আমরা যে তথ্য দিয়ে থাকি এই তথ্যগুলো কোন ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে বেসিক ডেটা, বাট এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট নামগুলো মনে রাখো, যে ইন্টিজার, এটাকে বলা হয় ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, আইএনটি ডাবল ক্যারেক্টার, এগুলো মানে কি। আর একটা আছে হচ্ছে ব্লুম, ঠিক আছে, বুল, বুল। এখানে কয়টা অ্যাড করছি দেখো, আইএনটি আছে একটা, ফ্লোট আছে একটা, ডাবল আছে, আর CHAR, এটা হচ্ছে ক্যারেক্টার বোঝাচ্ছে। এটা ক্যারেক্টার মানে হচ্ছে এরকম A B C D, এগুলো এক একটা ক্যারেক্টার, ঠিক আছে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে যে সংখ্যাটাতে কোনো ভগ্নাংশ নাই, দশমিক নাই, ধরো এই যে 10। এখন এটা যখন আমি বলবো 10.5, তখন এটার ইন্টিজার থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ফ্লোট। কি হয়ে যাবে? ফ্লোট, অর্থাৎ দশমিক সংখ্যা, যেমন 3.14, 10.5, এগুলো হয়ে যাবে। ডাবল মানে হচ্ছে বড় দশমিক সংখ্যা, অনেক বড় হবে, ঠিক আছে। ধরো কত, এরকম এরকম একটা সংখ্যা আছে, এটাকে আমরা বলতে পারি কি, এটা আমরা বলতে পারি ডাবল। তো আমাদের এটা লাগবে না, এটা তোমাদের তেমন লাগবে না। ক্যারেক্টার তোমাদের লাগবে, ক্যারেক্টার হচ্ছে ABCD, এগুলো বোঝায় সি প্রোগ্রামিং ভাষায়। পাইথনে ক্যারেক্টার বলে কিছু নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে
বুল, অর্থাৎ এটা দ্বারা বোঝায় বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে জিনিসটা কি সত্য, হ্যাঁ অথবা না, হ্যাঁ না, এই দুটো জিনিস ছাড়া সে কোনো কিছু বোঝে না। বুলিয়ান দ্বারা দুইটা জিনিস বোঝে, হ্যাঁ না, হ্যাঁ না, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, তো এই দুটো জিনিস বোঝায়। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। আর একটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ, যেগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যারে, স্ট্রিং, স্ট্রাকচার, ইউনিয়ন। এই কথাগুলো তোমরা আমাদেরকে মাথার উপর দিয়ে যাচ্ছে, ক্লাসটা করো শেষ পর্যন্ত বুঝে যাবা। তাহলে এই গেল আমাদের। এরপরে কি আছে, মানে এগুলো জিনিসগুলো আমি তুলে ধরছি, তো এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে যে অপারেটর আবার কি, অর্থাৎ প্রোগ্রামিং ভাষায় আমাদের মতো করে আমরা যদি বলে দিই সেভাবে কাজ করবে না, তো কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, অপারেটর ইউজ করে। যেমন এটা হচ্ছে প্লাস, প্লাস মানে যোগ, মাইনাস মানে বিয়োগ, এটা আমরা বুঝি। গুণ হচ্ছে এখানে স্টার দ্বারা বোঝানো হয়, ক্রস দিলে কিন্তু গুণ বোঝে না। এবারে ভাগ, ভাগ কিন্তু আমরা এইভাবে দিব না, ঠিক আছে, ভাগটা দিব এইভাবে, ঠিক আছে। এরপরে তোমার ভাগশেষের ক্ষেত্রে এইটা, তো এই যে ভাগশেষের ক্ষেত্রে এটা আবার বলে ভাই পার্সেন্ট, এটা কি বললেন, তো এটা আমরা একটু দেখবো চলো। যদি আমি তোমাকে এভাবে বলি 10, এটাও এক প্রকার ভাগ, এটার অ্যান্সার কত আসবে বলো দেখি, এটার অ্যান্সার কত আসবে বলো, 10/2, এটা দ্বারা কি আসবে বলো, এটার অ্যান্সার কত আসবে, কত আসবে একটু বলো দেখি। বলো এটার অ্যান্সার কত হবে। 5। এই যে দেখো, যারা অ্যান্সার করছো তাদেরকে সকলকে ধন্যবাদ, বাট তোমাদের অ্যান্সারটা ভুল হয়েছে। সুমনার অ্যান্সার, সবার অ্যান্সার, যারা করতেছো অ্যান্সার, সবার অ্যান্সারটা ভুল হয়েছে। শুভ, হ্যাঁ, তো তোমাদের অ্যান্সারটা ভুল হয়েছে। তোমরা করছো কি 5×2=10, ভাই তো ইজি, বাট না, যখন তোমার এমন থাকতো এইটা, তখন তুমি দিতা 5, অর্থাৎ এখানে ভাগফলটাকে কাউন্ট করা হয়। বাট এখানে মাথা রাখবা, এই ক্ষেত্রে যখন পার্সেন্টেজ হিসাব করে থাকবে, এটা বোঝায় ভাগশেষ। ভাগশেষ কত থাকে, তো 10/2 করলে হয় অ্যান্সার আসে 5, এটা হচ্ছে ভাগফল। এটা কি ভাগফল, ভাগশেষ কত, ভাগ করে তো কিছুই থাকে না, তার মানে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তো ভাগশেষ হচ্ছে 0, তাহলে এটার অ্যান্সার আসবে 0। বোঝা গেছে। এখন এটা যদি এমন থাকতো যে 9/2, তখন তোমার অ্যান্সারটা কত আসছে জানো, 2×4, 3×6, 4×8 এই পর্যন্ত যায়। তার মানে অ্যান্সার এখানে তোমার 4 দিতে তুমি, বাট এটা কিন্তু 4 হবে না। এখানে তোমার অ্যান্সারটা আসবে ভাগশেষ কত থাকে, 1 থাকে, তার মানে এখানে অ্যান্সারটা হবে এই 1। বুঝতে পারছো, বুঝতে পারছো। মনে থাকবে, যারা মনোযোগী ক্লাসে করতেছে অবশ্যই তারা বুঝতে পারবে আশা করি। আচ্ছা, এই গেল, তোমাদের এতটুকু মনে রাখতে হবে এখান থেকে। এরপর আরেকটা কাজ, সেটা হচ্ছে দেখো এখানে, এখানে বলছে এখানে ছোট করে দেওয়া, তোমরা অনেকে দেখতে সমস্যা হচ্ছে, পিডিএফ এ দেখে নিবা। পিডিএফ কিন্তু লিঙ্কে দেওয়া হয়েছে, পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছে, যদিও পিডিএফ দেওয়ার কোনো কথাই ছিল না, পিডিএফটা দিয়ে দিছি। আচ্ছা, অপারেটর অর্থ কি, সমান, এটা বোঝায় সমান। আচ্ছা, প্লাস সমান, যোগ করে মান, এত তোমাদের এত কিছু লাগবে না, এত কিছু তোমরা দেখিও না। তোমরা এখানে দেখলে তোমরা হচ্ছে একটু কনফিউজ হয়ে যাবা। এই জিনিসগুলো বুঝতে হবে। এটা দ্বারা বোঝায় দুই পক্ষই সমান, সমান সমান, যেটাকে আমরা সমান সমান বলে থাকি। তো আমরা এইভাবে দুইটা দেখলেই সমান সমান বলে থাকি, বাট এটা না। এই যে এইভাবে যখন দিচ্ছি, এটা বোঝাচ্ছে সমান সমান, দুই সাইডেই সমান। এরপরে যদি বলে সমান নয়, সমান না, তখন এই যে সমান থাকবে, সামনে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, মানে কি না এটা সমান হয় নাই, কিরে এটা তো সমান হয় নাই, এখানে তো অসমান আছে, তো এটা বুঝাবে। এরপর একটা আছে বড়, তা আমরা বুঝি কি, এই যে এই সাইডটা হচ্ছে বড়, তাই না, আমাদের অ্যারোর ভিতরে যে সাইডটা থাকে সেটা বড়। ছোট তাহলে কোনটা, ছোট হচ্ছে উল্টোটা, ছোট হচ্ছে এটা, ছোট এই সাইডটা, এটা গেল ছোট, বড় ছোট। বড় বা সমান, এটা হচ্ছে তোমার রিলেশন বোঝার জন্য বলতেছি, বড় হইতে পারে সমানও হইতে পারে। তখন তুমি কি নিবা, বড় মানে কোনটা, এইটা না, এটা শুধুমাত্র বড়, তো ধরো এটার সাথে তুমি সমান চিহ্নটা দিয়ে দিবা। এটা তাহলে বোঝাবে কি, হয় সেটা বড় হবে না হয় সমান হবে, বাট এটা ছোট হবে না। যেমন আমি যদি বলি যে এক্স এর মানটা, এক্স এর মানটা বড় হবে অথবা সমান হবে 5-এর, তার মানে এক্স এর মানটা 4 হইতে পারবে না।
সমান 5-এর সমান হতে পারে, মানে সে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 যত আছে সব হতে পারে, বাট 5 এর ছোট হবে না, 5 এর ছোট হবে না। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে। এখন আমি এটা কি সেম ভাবে বলতে পারি যে x এর মানটা ছোট হবে 5 এর থেকে, তখন কি হবে এটার মান? তাহলে এটা হবে 1 2 3 4, এর বাইরে হইতে পারে না, আবার সমানও হইতে পারে, তার মানে 5 পর্যন্তই হবে, 6 হইতে পারবে না। আর এটার ক্ষেত্রে হবে সে 5 হইতে পারবে, 6 হইতে পারবে, 7 হইতে পারবে, ডট 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 অসীম পর্যন্ত সে যেতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এটা বুঝাচ্ছে। ওকে, তো এই জিনিসগুলোই বলতেছে তোমার এখানে রিলেশন, এগুলোকে রিলেশন অপারেটর বলতেছে, কম্প্যারিজন, এগুলো এখানে কম্পেয়ার করতেছি আমরা, বড় ছোট নাকি সমান নয়, এই জিনিসগুলো কম্পেয়ার করতেছি। এরপরে কি আছে? ছোট বা সমান, তো আমরা তো দেখাই ফেললাম, এগুলো দেখাই দিছি। ওকে, তাহলে এটা হয়ে গেছে। এখন দেখো কি বলছে, অনুবাদকের কাজ হলো, অনুবাদকের কাজ কি? অনুবাদ করা, সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তরিত করা। হ্যাঁ, রূপান্তর করে, একটি একটি করে নির্দেশ মেশিন করে রূপান্তর করতে পারে। একটা আছে ডিরেক্ট করে, ইন্টারপ্রেটার, একটা আছে কম্পাইলার, এটা আমরা বুঝি। মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করে না, মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করে না, এটা অনুবাদকের কাজ নয়, এটা অনুবাদকের কাজ নয়। ঠিক আছে, ওকে, আমি আমার মতো এখন পড়ায় যাব, তোমরা ক্লাস করলে করবা, না করলে নাই, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোমরা লেগে থাকো, তোমরা তোমাদের মতো করে থাকো, কারণ ক্ষতি ভাইয়া তোমাদের, আলটিমেটলি ক্ষতি তোমাদের, তোমাদের এখন বোঝার বয়স হয়েছে, তোমাদের বুঝতে হবে। তো একের অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2, মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করা অনুবাদকের কাজ নয়, একেরে। এরপরে দেখো, পাইথন ভাষায় মনিটরে কোন লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি, মানে তুমি একটা আউটপুট চাচ্ছ, প্রিন্ট করতে যাচ্ছ, কি প্রিন্ট করবা? এইটা প্রিন্ট, প্রিন্ট এটা করবা। অর্থাৎ তুমি যদি এখন বলো প্রিন্ট এ প্লাস, তোমার অ্যান্সার আসবে শুধুমাত্র এ+, প্রিন্ট আসবে না, বাট এ+টা অ্যান্সার আসবে। মানে তুমি প্রিন্টের ভেতরে এই ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা লিখবা সেটা তোমার কি হবে? প্রিন্ট আকারে চলে আসবে। ঠিক আছে, 2 এর বি, 2 এর কি বি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 3 কি? নিচের কোনটি পাইথন ভাষায় ভ্যারিয়েবলের সঠিক নাম? সঠিক নাম, একটা জিনিস মাথায় রাখবা, তুমি গ্যাপ ছাড়া লিখতে পারবা, বাট সংখ্যা, এইসব চিহ্ন, স্পেশাল সাইন, এগুলো ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, এগুলো হবে না। বাট ন্যাশনাল আইডি তুমি একটা জিনিস ব্যবহার করতে পারবা, যদি স্পেস দেওয়া লাগে। ধরো তুমি ন্যাশনাল আইডি কথাটা যদি এইভাবে লিখতা, ন্যাশনাল আইডি, তো এই ক্ষেত্রে তোমার এটাকে ভুল ধরা হইতো, এটা ভাষায় ভ্যারিয়েবলের সঠিক নাম নয়, পাইথনের সঠিক নাম নয়। তোমার এখানে স্পেস একটা ক্ষেত্রে দিতে পারবা, সেটা হচ্ছে নিচে একটা আন্ডারস্কোর, এটাকে বলা হয় আন্ডারস্কোর। কি বলা হয় ভাইয়া? ভাইয়া এটাকে বলা হয় আন্ডারস্কোর বলা হয়। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আন্ডারস্কোর। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, পিডিএফের সমস্যা আমি দেখতেছি, পিডিএফে কেন ঢোকা যাবে না? যাওয়ার কথা তো। আচ্ছা, সেটা আমি তাহলে সমস্যা আবার সমাধান করে দিব, বাট ক্লাসে মনোযোগ দাও ভাইয়া, ক্লাসটা করো। আন্ডারস্কোর, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? ন্যাশনাল আইডি। বাকিগুলোর ক্ষেত্রে দেখো, এখানে চিহ্ন, স্পেশাল চিহ্ন ব্যবহার করা, এখানে স্পেশাল চিহ্ন ব্যবহার করে, এখানে 9 আগে দিছে, সংখ্যা আগে দিছে, এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, হ্যাঁ আমি ব্রেকটা দিব 6টা 5 থেকে 6টা 15 পর্যন্ত ইনশাল্লাহ ব্রেক দিব, বাট ফার্স্ট শেষ করে দিই, কারণ আমাদের জলদি শেষ করতে হবে, তাই না? পাইথন ভাষায় a b2y, দেখো এটা লিখছে, তো এটা আমি একটুকে শিখাই দিছি, কিন্তু দেখো কি বলছে, y সমান সমান কি বলছে, a%b, তার মানে এর মান কত ছিল? এর মান ছিল 5%2। তো তুমি এখানে আমি কি বলছি, পার্সেন্ট থাকলে তুমি অ্যান্সারটা কি লিখবা, যে উত্তর যেটা লিখবা সেটা হবে কি, উত্তরটা হবে ভাগশেষ, মানে ভাগশেষ যেটা থাকবে সেটা উত্তর হবে। তো এখানে ভাগফল হওয়ার কথা 2 দুগুণে 4, ভাগফল হয় 2, যেমন আমি যদি লিখি 2 5, 2 দুগুণে 4, হ্যাঁ শেষে থাকে 1, এইটা হচ্ছে ভাগফল, ভাগফল, এইটা হচ্ছে ভাগশেষ, কি ভাগশেষ, ভাগ করার পর এটা থেকে যাচ্ছে অবশিষ্ট। তোমার নর্মালি যদি এইভাবে থাকতো যে 5/2, তখন তোমার অ্যান্সারটা হইতো 2.5। ঠিক আছে, মানে ডিরেক্ট লিখে দিতা, বাট যেহেতু এখানে ভাগশেষের অ্যান্সারটা চাইছে, তোমার এই পার্সেন্টেজ দেওয়া আছে, তো পার্সেন্টেজ থাকলে তোমার ভাগশেষটা উত্তর হবে। তো ভাগশেষ উত্তর লিখলে এখানে কত হবে? উত্তর হবে 1। ভাগশেষ থাকতেছে এই যে 1, কত 1। ঠিক আছে, তো এইখানে কত হলে তাহলে উত্তর হচ্ছে ক, উত্তর হচ্ছে ক। ঠিক আছে, আচ্ছা, তারপরে নিচের পাইথন কোডটি লক্ষ্য করো, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 6, তার মানে 1 থেকে 6 এর মধ্যে থাকতে হবে, 6 এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, প্রিন্ট আইসিটি,
তো প্রিন্ট আইসিটি লিখতে বলছে আই ইন রেঞ্জ ফর আই, এই আই ইন রেঞ্জ 1 থেকে 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এইখানে 1 থেকে 6 এর মধ্যে বলছে, তার মানে 1 এর পর থেকে তুমি গণনা করা শুরু করো 2 3 4 5 6 এই রেঞ্জের মধ্যে, অথবা আমরা এটাকে বলতে পারি এইভাবে থাকবে যে 6 এর ভিতরে এই পর্যন্ত, 6 কে নিতে বলে নাই, 6 এর ভিতরে থাকবে, রেঞ্জের ভিতরে, ঠিক আছে। 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 বার আউটপুটটা কতবার আসবে, প্রদর্শিত হবে 5 বার। কতবার হবে, 5 বার, ঠিক আছে। এটাই বলছে আইসিটি লেখাটা 5 বার চলে আসবে, আইসিটি 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 5 বার। এরপরে দেখো কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র বুঝতে পারে 0 1, এটাই হচ্ছে বাইনারি ভাষা, এটার নামটাই হচ্ছে বাইনারি। তোমাদের যেটা পড়তে হয়, তোমাদের অনেকেই তোমাদের বলে থাকে যে হচ্ছে 1 + 1 = 0 হয় কিভাবে, 1 + 1 0 হয় কিভাবে, অথবা 1 আর 1 যোগ করলে 10 হয়, কখন হয়। তো এটা তোমাদের এখন বোঝার কথা না, এটা বোঝার সময় আছে, ইনশাল্লাহ তখন বুঝতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে পড়াশোনা করতে হয়। তো এটাই হচ্ছে কি ভাষা, বাইনারি, মানে এখানে দুইটা জিনিস বলছে 0 1, এটাকে আমরা বলতে পারি মেশিন ভাষা। কি ভাষা, মেশিন ভাষা, ঠিক আছে, মেশিন ভাষা। ওকে, এরপরে দেখো মেশিন ভাষা, এরপরে দেখো নিচের কোন প্রোগ্রামটি ভাষা, প্রোগ্রামিং ভাষা, এটা হবে পার্ল। এগুলো মুখস্থ আনসার, সো বেশি সময় নিব না। এটা কি হবে, পার্ল হবে, পার্ল হবে। 6টা 5-এ ব্রেক দিব ভাইয়া, সমস্যা নাই, নামাজের জন্য 6টা 5-এ। ওকে, কোন ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সহজে নির্দেশগুলো বুঝতে পারে। তো কোন ভাষা কম্পিউটার বুঝতে পারবে, কম্পিউটার যে ভাষা বোঝে, তাহলে সেই ভাষা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার কোন রীতিনীতি অনুসরণ করে, প্রোগ্রামিংয়ে লিখলে খুব সহজেই তোমার কি ধরতে পারে, ওই কম্পিউটারটা অথবা মেশিনটা সুন্দর মতো ধরতে পারে লেখাটা, ঠিক আছে। কারণ মেশিন ভাষায় তো আমরা লিখতে পারবো না। দেখো অনেকেই বলতে পারো ভাইয়া মেশিন ভাষা তো কম্পিউটারের খুব সহজে বোঝার কথা, হ্যাঁ, কিন্তু তুমি কি বুঝবা। এখন ধরো আমার ভাষায় যেটা 5, কম্পিউটারের ভাষায় সেটা হচ্ছে 0 0 না 101 101। এখন আমাকে বুঝাও, তুমি 101 মানে এটা তোমার কাছে 101, বাট সেটা কিন্তু কম্পিউটারের কাছে 5, কম্পিউটারের কাছে 5, বোঝা গেছে, এগুলো পরে বুঝে দিব, বাট এটা একটু বুঝে রাখো। তো এই জিনিসটা তো আমিই বুঝবো না, তো এই জন্য আমি কি করি, আমি প্রোগ্রামিং ভাষা ইউজ করি যাতে আমি মেশিনের সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে, 8-এর অ্যান্সার হবে ক, 8-এর অ্যান্সার কি হবে, ক হবে। এরপর দেখো কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, লিখিত প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে কোন ভাষায়, মেশিন ভাষায়। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারবে, মেশিন ভাষা, কারণ সেটা তো তারই ভাষা, তো সে তো বুঝবেই, ঠিক না। আচ্ছা আচ্ছা আজাদ, তোমাকে দেখলে যদি মানুষের লোকের মাথা গরম হয়ে যায় তাহলে অবশ্যই তোমার মধ্যে কোনো সমস্যা আছে। যদি 1 2 জনের হয়ে থাকে তাহলে সমস্যা নাই, বলতে পারো তোমাকে দেখতে পারে না, হইতেই পারে, স্বাভাবিক। বা যদি অনেকেই তোমাকে সেম কথা বলে থাকে তাহলে ভাই তুমি চেষ্টা করবা নিজেকে একটু পরিবর্তন করার, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার ব্যবস্থাকে কি বলে, প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার ব্যবস্থাকে বলা হয়ে থাকে অনুবাদক প্রোগ্রাম। এতক্ষণ আমরা দেখলাম না, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই তাদের হচ্ছে কাজ হচ্ছে এই অনুবাদ করা। এরপর দেখো প্রোগ্রামিং ভাষাকে একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি, একত্রে করে থাকে ইন্টারপ্রেটার। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একসাথে করে থাকে ইন্টারপ্রেটার, আর কম্পাইলার করে থাকে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, ঠিক আছে। লাইন বাই লাইন কি করে থাকে, রূপান্তর করে থাকে, একটা একটা করে লাইন সে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার কি করে, একসাথে পুরোটা রূপান্তর করে দেয়। তো খুব ফাস্ট হয়, বাট ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা 11/12 চিত্রের কোন ভাষা, মানে এটা কি করে থাকে, প্রোগ্রামিং ভাষা, মেশিন করে মানে এইভাবে ঘুরে ঘুরে করে। তো এটা কার কাজ, এটা কাজ হচ্ছে ইন্টারপ্রেটারের, মানে একবারে রূপান্তর করে দিচ্ছে, একবারে রূপান্তর করে দিচ্ছে। শাহেদ কি বলছো ভাই, আমার কমেন্ট এখানে কেন, অনেক দরকার ভাইয়া, আমি আপনাদের প্ল্যাটফর্মে নিয়েও আপনাদের রুটিনটা কোথায় পাবো ভাইয়া, আই স্কুল পেজটা ফলো করো, ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট এমসিকিউ, ব্রেক দিব এখন আমরা। ইন্টারপ্রেটারের কাজ কি, ইন্টারপ্রেটারের কাজ কি, বললাম না ইন্টারপ্রেটার কি করে, একসাথে পুরোটাকে কি করে থাকে, অনুবাদ করে থাকে। তাহলে এক লাইন করে রূপান্তর করে না, এটা কম্পাইলারের কাজ, একসাথে পুরো প্রোগ্রাম রূপান্তর করে। হ্যাঁ, সব ভুল একসাথে প্রদর্শন করে না, ডিবাগিং ও টেস্টিং ধীর গতি সম্পূর্ণ না। এখানে অ্যান্সারটা কি হবে তাহলে, দেখতেছি আমরা, আমাদের ইন্টারপ্রেটার অনুবাদকের কাজ হচ্ছে একসাথে পুরো প্রোগ্রামটাকে রূপান্তর করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে উত্তরটা ভুল আছে, এক লাইন করে রূপান্তর করে, এটা ইন্টারপ্রেটারের কাজ না, একসাথে পুরো প্রোগ্রাম রূপান্তর করে। এই উত্তরটা হবে খ, উত্তর কি হবে, খ হবে, ঠিক আছে। কম্পাইলারের কাজ হচ্ছে লাইন বাই লাইন
কি করে থাকে, চেঞ্জ করে থাকে। ওকে, তাহলে তোমাদের এখন কত বাজে? 6টা 5 বাজে, হ্যাঁ বলছি 6টা 5। তো 6টা 5 থেকে 6টা 15 পর্যন্ত সময় থাকবে তোমাদের, যেহেতু আমাদের খুব জলদি শেষ করতে হবে। ঠিক আছে, তো আমাদের আরো অনেক ক্লাস আছে, তো আমাদের এখন শেষ করতে হবে। তো এই পর্যন্ত ব্রেক থাকলো। সবাই জলদি চলে আসো, নামাজটা পড়ে জলদি চলে আসো, ক্লাসটা শেষ না হওয়া পর্যন্ত যাবা না। ওকে।
ওকে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, একটা জিনিস আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলছিলাম একটু আগে ভুল করে ফেলছিলাম। সেটা হচ্ছে এই প্রশ্নটা ভাইয়া কম্পাইলার করে থাকে একসাথে, কম্পাইল করে থাকে, কম্পাইলার একসাথে অনুবাদ করে। একটু আগে আমি করাইছি, দেখাচ্ছি তোমাদের একসাথে, মানে এটার অ্যান্সার সঠিকই আছে। দুঃখিত দুঃখিত, এটা হবে কি, কই হবে। ইন্টারপ্রেটার মানে হচ্ছে কি, আমি যখন শেষ করে ব্রেক দিতে ধরছি তখনই আমার খেয়াল পড়ছে, ইন্টারপ্রেটার মানে হচ্ছে কি ইন্টারপ্রেট করে, একটা করে লাইন শেষ করে আবার চলে আসে। তো এটা হবে কই হবে, কারণ এখন তোমাকে আমি দেখাই, একটু আগে আমি তোমাকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে এই দেখো, এই দেখো, এখানে আমি কিন্তু কথাটা লিখে দিয়েছিলাম, যদিও আমি ভুল করে ফেলছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে, দুঃখিত। কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছিল, লাইন বাই লাইন অনুবাদ করে, লাইন বাই লাইন অনুবাদ করে। ওকে ওকে, ভুল হইলে বলতে পারো ভাইয়া, আমি এটা মানুষ, আমারও ভুল হইতে পারে, আমার অনেকগুলো প্রশ্ন মাথায় নিয়ে এসে ক্লাস করাইতে হচ্ছে, সেভাবে বুঝে বুঝে করাইতে হচ্ছে, আবার ফাস্ট করাইতে হচ্ছে অনেক, ঠিক আছে? তো দুই একটা এমনি একটু ভুল হইতে পারে, তোমরা যদি কনফিউজড হয়ে যাও আমাকে জানাবা, পরে আমি ঠিক করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, আমরা বুঝতে পারলাম কম্পাইলার একসাথে করে, কম্পাইল একসাথে, আর ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে, একটা করে শেষ করে আবার আসে, আবার শেষ করে আবার আসে, ঠিক আছে? আচ্ছা ওকে, কোথায় ছিলাম আমরা? ওকে, এই পর্যন্ত হয়েছে। ওকে ওকে ওকে, এইখানে, এখন এখান থেকে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষে কোন চিহ্ন দিতে হয়? সি প্রোগ্রামিংয়ে সবসময় সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেমিকোলন দিতে হয়, প্রত্যেকটা করে লাইন লিখলে শেষে একটা সেমিকোলন দিতে হয়, না হলে সি প্রোগ্রামিংয়ে ভুল দেখায়। তো যখন তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, অর্থাৎ পুরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে সাজাইতে হয় সেই জিনিসটা শিখবা, তখন এটা দেখে নিও, ঠিক আছে? তখন এটা দেখে নিতে পারবা। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো, কোনটি শিক্ষানবিশ বান্ধব অর্থাৎ ইজি? তো ইজি হচ্ছে পাইথন। পাইথনটা কি ইজি না? পাইথন কি ইজি না? দেখো তো, খ পাইথন শিক্ষানবিশ মানে কি, শিক্ষার্থীদের জন্য ইজি হয়ে থাকে, পড়াশোনা করতে মানে বুঝতে সুবিধা হয়। পাইথনে আউটপুট হিসাবে কোনো কিছু প্রিন্ট করতে কোন অংশটি ব্যবহৃত হয়? আউটপুট হিসাবে কোনো কিছু প্রিন্ট করতে গেলে প্রিন্ট লিখতে হয়, কোনো কিছু প্রিন্ট করতে গেলে, অর্থাৎ প্রিন্ট, এই যে ফাঁকা অংশ, এইটার মধ্যে যে লেখাটা থাকবে সেইটাই প্রিন্ট হয়ে চলে আসবে, তোমার সামনে উত্তর হিসাবে চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো 16 পরে কি, 17 দেখি। প্রিন্ট আমি বাংলাদেশকে ভালোবাসি, তোমরা কতজন ভালোবাসো জানি না, বাট যেই ভালোবাসো তার ক্ষেত্রে উত্তরটা আসবে এইটা, আমি 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 বাংলাদেশকে ভালোবাসি, আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা অ্যান্সার আসবে, এটা থাকবে না। এই কমাটা যেহেতু দেই নাই আমি এখানে, আচ্ছা কমাটা কি দিছি? কমাটা যেহেতু দিছি, কমাটা তো আসার কথা না, এখানে কমাটাও দিবে না, কমার ভিতরের যে লাইনটা থাকে সেইটা আসবে, অর্থাৎ এই কোটেশনের ভিতরে যেটা আছে, কোটেশনের ভিতরে যে অংশটা আছে সেইটাই শুধু চলে আসবে। এইখানে কোটেশনের ভিতরে যেটা দেখতেছো আমি বাংলাদেশে ভালোবাসি, এখানে যদি প্রিন্ট তুমি লিখতা তোমার নাম, প্রিন্ট ধরো কি একটা নাম দিলাম, দেখি কার নাম আসে, আশফাক, ASFAQ, আশফাক, এখানে কম্পাইলার দিয়ে আমি কেটে দিছি, মানে ইয়া করে দিছি কোটেশন দিয়ে। তো এইখানে কি আসবে, তাহলে আমার এটা কি আসবে, যেভাবে লিখছিলাম ওই সেম ভাবেই চলে আসবে উত্তরটা, ঠিক আছে? আশফাক, এভাবে চলে আসবে নামটা। ওকে, 17, হ্যাঁ সি, 17 সি, ভেরি গুড। এবার 18 দেখো, প্রিন্টের সাহায্যে বার্তা পাঠানো হয় কি? প্রিন্টের সাহায্যে বার্তাটা কিভাবে পাঠানো হয়? ইনপুট মান আউটপুট ডিভাইস, অর্থাৎ আমি কি দিতে চাচ্ছি, আমি কি শো করাবো, তুমি কি আমাকে শো করবে, আমি যেটা ইনপুট দিচ্ছি সেটাই তো আউটপুট হয়ে চলে আসবে না? মানে আমি বাংলাদেশকে ভালোবাসি এটা আমি টাইপ করে দিচ্ছি, যেটা আমাকে প্রিন্ট করে দেখাবা, তো ও সেটাই প্রিন্ট করে দেখাচ্ছে, তার মানে আমি ইনপুট দিচ্ছি, সে আউটপুট আমাকে দিচ্ছে, তো এটা হচ্ছে গ হবে, শেষ। এরপরে দেখো, ভ্যারিয়েবল নামকরণ দুটি শব্দের মধ্যে কোনটি থাকা যাবে না? ভ্যারিয়েবলের যে নাম, পাইথনে যে আমরা ভ্যারিয়েবলের নাম দেখলাম, মানে ভ্যারিয়েবলের যে নাম দেখলাম, এখানে কি থাকা যাবে না? আন্ডারস্কোর থাকা যাবে, আন্ডারস্কোর ব্যতীত সংখ্যা, ফাঁকা স্পেস, টেক্সট এগুলো কিচ্ছু থাকতে পারবে না। ভেরিয়েবলের যে নাম থাকবে এর ভিতরে শুধু আন্ডারস্কোর দিয়ে স্পেস দিতে পারবা, তাছাড়া কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে এটার অ্যান্সার হবে ক, মানে থাকা যাবে, থাকা যাবে, আন্ডারস্কোর থাকা যাবে, ঠিক আছে? আমি যাবের অ্যান্সারটা দিচ্ছিলাম, যেহেতু বলছে থাকা যাবে না, স্পেস থাকা যাবে না, স্পেস থাকা যাবে না। ধরো এরকম একটা নাম লিখছো, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল 962,
এভাবে কিছু দিছো, এটা থাকা যাবে, এটা থাকা যাবে, কারণ এখানে তোমার স্পেস নাই। বাট যদি তুমি এখানে একটা স্পেস রাখতা, ধরো 6 2 লিখছো, এই স্পেসটা থাকলে তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বুঝাইছে ফাঁকা স্পেস থাকা যাবে না, ফাঁকা স্পেস থাকা যাবে না। 19-এর ক হবে না, ফাঁকা স্পেস থাকা যাবে না। যাবে কোনটা? যাবে হইলে এই অ্যান্সার হবে আন্ডারস্কোর। ঠিক আছে, ধরো ডোমেইন, আমি লিখতেছি ডোমেইন নেম, এই যে NAME, এটা ভুল দেখাবে, এটা ভুল দেখাবে, কারণ আমার এখানে আন্ডারস্কোরে স্পেস না দিলে, এই আন্ডারস্কোর দিলে এখন এটা ঠিক, আন্ডারস্কোর দিলে এটা এখন ঠিক। ঠিক আছে, ওকে, তাহলে 19-এর অ্যান্সার হবে গ, যেটা বলছে থাকা যাবে না বলছে, তাই এটা হবে। চলকের নামকরণ দুটি শব্দের মধ্যকার ফাঁকা স্পেসের পরিবর্তে কোন চিহ্নটি দেওয়া যাবে? এইবার যেটা আসছে সেটা হচ্ছে আন্ডারস্কোর। তো এখানে এটা হচ্ছে হাইফেন, এটা হচ্ছে হাইফেন, হাইফেন, আর এটা হচ্ছে আন্ডারস্কোর, আন্ডারস্কোর, আন্ডারস্কোর। ঠিক আছে, এটা কি আন্ডারস্কোর? আন্ডারস্কোর কি? আন্ডারস্কোর এটা হচ্ছে সিম্বল, চিহ্ন, যেটা নিচে থাকে, হাইফেন মাঝে থাকে। ঠিক আছে, SH এখানে এটা মাঝে আছে, আর যখন আমি এইখানে দিব সেটা হচ্ছে আন্ডারস্কোর। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারস্কোর, বোঝা গেছে? এটা নিচে থাকে। ওকে, তুমি কিবোর্ড, তোমার ফোনের কিবোর্ডে তুমি এখন টাইপ করতেছো, সিম্বলে যাও, দেখবে একটা কি হাইফেনের আগেই দেখবে একটা আন্ডারস্কোর দেওয়া আছে, তো ওটা হচ্ছে আন্ডারস্কোর আর হাইফেনটা হচ্ছে এটা। ওকে, কোনটি ভেরিয়েবলের ভুল নামকরণ? এখানে ভুল নামকরণ কোনটা আছে দেখো তো, ভুল নামকরণ কোনটা? দিস ভেরিয়েবল ইজ কুল, এখানে আন্ডারস্কোর দেওয়া আছে মানে ঠিক আছে। মাই ভেরিয়েবল নিনজা, তো এখানে কোনটা সমস্যা? সমস্যাটা হচ্ছে ক্ষয়ে, সমস্যাটা ক্ষয়ে, কারণ এখানে তুমি স্পেস দিছো, এইখানে যদি এটা থাকতো তাহলে এটা ঠিক হইতো। তাছাড়া বাদ বাকিগুলোতে আন্ডারস্কোর দেওয়া আছে, সো আন্ডারস্কোর দিয়ে সে গ্যাপ করে নিছে, আন্ডারস্কোর দিয়ে স্পেস করে নিচ্ছে, বুঝাচ্ছে যে এটা হ্যাঁ একটা স্পেস। বাট এইখানে তুমি কি, এখানে তুমি কি করো নাই, এইখানে তুমি কি করো নাই, স্পেস দিছো, একবার ডিরেক্ট ফাঁকা রাখছো, তো এটা ভুল, এটা ভুল, এটা ভুল নামকরণ। ঠিক আছে, ভেরিয়েবলের ভুল নামকরণ, তুমি এটা করতে পারবা না। তাহলে ভুল নামকরণ কোনটা ভাইয়া? এই যে খ নাম্বারটা দেখো, এইখানে দেখে মনে হচ্ছে যে এটা ঠিক, এটা হয়তো বা ভুল, বাট না, এখানে স্পেস দেওয়া নাই, এখানে সুন্দর মতো করা আছে, এখানে যেটা স্পেস দেওয়ার দরকার ছিল সেখানে সে আন্ডারস্কোর ব্যবহার করছে, সো ইটস ফাইন। ঠিক আছে, এটা ফাইন, তাহলে অ্যান্সার কি হবে? খ হবে। এরপরে দেখো নিচের কোনটি সঠিক? তো এখানে সঠিক কোনটা এখন ইজিলি বোঝা যাচ্ছে, এটা সঠিক হচ্ছে এইটা, সঠিক হচ্ছে ঘ। সঠিক কোনটা? ঘ। সঠিক কোনটা? ঘ। ঠিক আছে, ইজি, এটা আমরা পারলাম। ওকে, এরপরে দেখো ওকে, পাইথন একটি কেস সেন্সিটিভ ভাষা, মেশিন ভাষা, মানুষের ভাষা। পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষা। C++, সবগুলো কি? এগুলো হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষা, মানে এগুলো তুমি যেমন তেমন করে লিখলে হবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এক কথা শেষ, কেস সেন্সিটিভ ভাষা। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু শেষ করে ফেলো। হোয়াইল হলো একটি ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম, কিওয়ার্ড, ডেটা টাইপ। তো এটা হচ্ছে কিওয়ার্ড, এটা একটা হচ্ছে কিওয়ার্ড। এই ওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়? লুপ, লুপ। তোমরা যখন প্রোগ্রাম রান করবা তখন তোমাদের লুপ শিখতে হবে। তোমাদের এইচএসসি-তে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, গো টু, ইফ, গো টু, এই চারটা লুপ তোমাদেরকে পড়তে হবে। এই চারটা লুপ তোমাদেরকে পড়তে হবে। মানে কি? ফর মানে হচ্ছে এটার জন্য একটা শর্ত দিয়ে থাকবে, এই শর্তের জন্য প্রোগ্রামটা আমাকে রান করে দেখাও কি আসবে। যদি তোমরা এখন সবকিছু বুঝতেছো না, এটা বোঝানো এখন তো আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে এই মানে হুটহাট একটা এমসিকিউ ক্লাসে, এটার জন্য ডিটেলস একটা ক্লাস দরকার। বাট তোমাদের এসএসসিতে তেমন লাগে না, বাট এটা এইচএসসিতে এসে কিন্তু আবার অবশ্যই লাগবে। হোয়াইল মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করবা। ডু হোয়াইল এটা বুঝেছে কি? করো যতক্ষণ না এটা হয়েছে এরকম। আর ইফ গো টু মানে যদি হয়ে থাকে তাহলে তুমি কাজটা করতে পারো, শর্ত যদি মেলে তাহলে এই কাজটা করতে পারো। তাহলে 24-এর অ্যান্সারটা হবে গ। 24-এর কি হবে? কিওয়ার্ড। 24 ক হবে না, 24 গ হবে। ভেরি গুড ফেরদৌস, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা রাখার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? তথ্য জমা রাখার জন্য চিহ্ন ব্যবহার করা হয় এইটা। এটা তারা বোঝায় দুই পাশেই সমান, সমান সমান। ঠিক আছে, দুই সাইডই সমান, লেফট সাইড রাইট সাইড সমান। এটা বোঝাচ্ছে বড় অথবা সমান, এটা বোঝাচ্ছে ছোট অথবা সমান। আর এটা তারা বোঝাচ্ছে তথ্য আমি এখানে রাখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ শাহেদ, এগুলো মুখস্থ করবা, বর্তমানের জন্য এগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। বাট হ্যাঁ, তুমি চাইলে বই দেখে সুন্দর মতো ডিটেলস আলাদাভাবে পড়তে পারো, বাট এটা তোমাদের এখন অনেক বেশি সময় নষ্ট করবে। নিচের কোনটি ডেটা টাইপ নয়? ডেটা টাইপ নয়, পাইথনের জন্য ডেটা টাইপ নয়। ইন্টিজার ডেটা টাইপ,
মানে হচ্ছে এটা কি পূর্ণ সংখ্যা, এটা আমরা একটু দেখলাম পূর্ণ সংখ্যা। এটা বোঝাচ্ছে হচ্ছে ভগ্নাংশ আছে, দশমিক থাকবে আর কি, ভগ্নাংশ। এই ফর হচ্ছে একটা লুপ, ফর হচ্ছে একটা লুপ, আর বুল হচ্ছে বুলিয়ান। বুলিয়ান একটা টাইপ, হ্যাঁ অথবা না। বুলিয়ান মানে কি, হ্যাঁ বুঝাবে, হ্যাঁ মানে হচ্ছে এক, আর একটা হচ্ছে না, না মানে হচ্ছে শূন্য। ঠিক আছে, তো কেউ যদি তোমাকে কোনো কিছু প্রস্তাব দেয়, তোমার যদি পছন্দ হয় তুমি বলবা এক। সে যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এক মানে সে আমাকে গ্রিন সিগন্যাল দিছে। আর যদি জিরো বলো, সে যদি না বোঝে তাহলে কিছু করার নেই। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ মানে ইয়েস অ্যাকসেপ্ট করছি, না মানে জিরো করি নাই। আর এখানে ফরটা হচ্ছে একটা লুপ, তো ফরটা হচ্ছে আমাদের কি, ফরটা কোনো ডেটা টাইপ নয়, এটা একটা লুপ, এটা একটা কিওয়ার্ড লুপ। ফর একটা কি লুপ, ঠিক আছে, বোঝা যাবে। আচ্ছা, নিচের কোনটি পাইথন ডেটা টাইপ? ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তিনটাই সবগুলো। এরপরে দেখো কি আছে, এরপরে কি আছে, পাইথন ভাষায় 463 কোন ধরনের ডেটা? 463, এখানে কোনো ধরনের দশমিক নাই। সো দশমিক নাই মানে ইন্টিজার, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা, আমাদের সম্পূর্ণটাই পূর্ণ সংখ্যা। ওকে, এরপরে পাইথন ভাষায় এই যে দশমিক মানে ভগ্নাংশ দিছে, তো এটা হচ্ছে ফ্লোট। এটা কি ফ্লোট, এটাকে বলা হচ্ছে কি ফ্লোট। তাহলে অ্যান্সার হবে কি ঘ, 29 অ্যান্সার হবে কি ঘ। আমি তোমাদের থেকে জলদি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা এটা পড়ে আবার পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে? ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে? টাইপের মাধ্যমে। টাইপ দিয়ে ডেটা টাইপ বের করা যায়, খুব সহজ জিনিস। এরপরে প্রিন্ট টাইপ 23 লাইনটির আউটপুট কি হবে? এইখানে একটা জিনিস বোঝার আছে, 23 আসবে না, 23 আসবে না। 23 বোঝাচ্ছে যে 23 হচ্ছে একটা ইন্টিজার, মানে এটা পূর্ণ সংখ্যা। টাইপটা কি, এটা ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে ইন্টিজার, মানে এটা কোন শ্রেণীর? পূর্ণ সংখ্যা শ্রেণীর, এটা বোঝাচ্ছে। তাহলে এটার আউটপুট আসবে, এটা একটু দেখে রাখবা, এটা একটু দেখে রাখবা, উত্তর হবে ঘ। এটা একটু দেখে রাখবা, এটা একটু আলাদা টাইপের, তোমরা বলতে পারো এটা হচ্ছে, একটু দেখে রাখবা। ঠিক আছে, প্রিন্ট টাইপ এটা হচ্ছে কি ক্লাস ইন্টিজার আসবে। এন্ড কথা হচ্ছে আউটপুটে আমাদের মানে এগুলো এইভাবে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটার ব্যাখ্যা যদি আমরা একটু দেখে নেই, তাহলে দেখো ধাপে ধাপে বিশ্লেষণ করি। 23 হলো একটি পূর্ণ সংখ্যা ইন্টিজার। টাইপ 23 ফাংশনটি, এটা একটা ফাংশন বোঝাচ্ছে। 23 এর ডেটা টাইপ কেমন, মানে 23 এটা কি টাইপের ডেটা? আমরা ইন্টিজার পড়ছি, ফ্লোট পড়ছি, পড়ছি না, বুলিয়ান পড়ছি না, এরপর কি ক্যারেক্টার পড়ছি। তো এটা কিসের মধ্যে পড়ছে? এইটা পড়ছে আমাদের ইন্টিজারের মধ্যে। সো পাইথনের পূর্ণ সংখ্যা ডেটা টাইপ হলো আইএনটি মানে ইন্টিজার। প্রিন্ট তাই আউটপুট হিসেবে দেখাবে ক্লাস ইন্টিজার। ঠিক আছে, হ্যাঁ তোমাদের একটা এক্সাম হবে 25টা এমসিকিউ এর, আমি যা পড়াইছি তার মধ্যে থেকে দিয়েছি, বাইরে কিছু দেই নাই। ঠিক আছে, করতে পারো। ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করতে কোন টাইপ লেখা হয়? তো আইএনটি, এটা হচ্ছে ইন্টিজার। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, 32 এর ক। 32 অ্যান্সারটা কি ক, ইন্টিজার। এরপরে দেখো ফ্লোটিং ডেটা টাইপে রূপান্তর করতে কোন টাইপ? ফ্লোটিং, তো ফ্লোট এফ এল ও এটি, তো ফ্লোট যেটা আছে খ, এটাই হবে। তো এগুলো তো ইজি ভাইয়া, এগুলো তোমরা পারবা। স্ট্রিং ডেটা টাইপ, তো স্ট্রিং এ বানানটা কি? STRING। আমি দুই ধরনের ডেটা টাইপ পড়াইছিলাম ওখানে তোমাদের, তার মধ্যে একটা ছিল স্ট্রিং, অ্যারে এই ধরনের ছিল। তো স্ট্রিং এর হচ্ছে STR, এই যে স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং। তাহলে এটা কি হবে? গ হবে। এটা কি হবে? গ। এরপরে দেখো বুলিয়ান ডেটা টাইপে রূপান্তর করতে কোন টাইপ কাস্টিং ব্যবহার করতে হয়? বুলিয়ানে বুল, BOOL, বুলিয়ান, খুবই সহজ, বুল শেষ, ঘ শেষ। তারপর দেখো পাইথন ভাষায় জেড ইকুয়াল স্ট্রিং, এটা STR লিখতেছে, স্ট্রিংটা কোথায়? 30। তো 30 স্ট্রিংটা হচ্ছে, এটার অ্যান্সার হবে ক, মানে স্ট্রিং করতেছে যেমন হচ্ছে এই যে 3 পয়েন্ট, এটা 0 আসবে, এই যে উপরে তোমার কি কোটেশন মার্ক আসবে, এটাকে বোঝাচ্ছে। কি আসবে? কোটেশন আসবে। তো এটাই হচ্ছে স্ট্রিং জিনিস, এগুলো যে হালকা পাতলা জেনে রাখলেই এনাফ। তারপর দেখো ব্যবহারকারী থেকে তথ্য ইনপুট নিতে কোন ফাংশনটি ব্যবহার করা হয়? ইনপুট নিতে আমরা কি নিয়ে থাকি? ইনপুট নিয়ে থাকি, INPUT। তোমাদের এখন এটা জাস্ট করতে হচ্ছে, কিছুদিন পরে তোমরা যখন HSC তে আসবা তখন তোমাদের হচ্ছে লেখচিত্র আকারে করতে হবে, আবার লিখে লিখে করতে হবে, সব কিছুই করতে হবে। ওকে, ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করতে কোন ইনপুট নেওয়াকে কি বলা হয়? ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে ইনপুট নেওয়াকে বলা হয়ে থাকে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং। ওকে, ঠিক আছে। এরপরে গাণিতিক অপারেটর কোনটি? ম্যাথমেটিক্যাল টার্ম, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা সমান বোঝাচ্ছে, এটা রিলেশন বোঝাচ্ছে। যোগ সমান এটা না, বড় অথবা সমান এটা একটা কি বোঝাচ্ছে? কম্পেয়ার করা বোঝাচ্ছে, কম্প্যারিজন। এই পার্সেন্টেজটা বোঝাচ্ছে, এই পার্সেন্টেজটা বোঝাচ্ছে যে ভাগশেষ, এটা একটা ভাগশেষ করো, কি করো? ভাগশেষ করো। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে ভাগশেষ। তাহলে এটা হচ্ছে গ, গ। এরপরে দেখো মাল্টিপ্লিকেশন অপারেটর কোনটি? মানে গুণ, গুণ কোনটা? স্টার, স্টারটা কি?
স্টারটা হচ্ছে গুণ, মানে 40-এর ঘ, 40-এর অ্যান্সারটি কি হবে? ঘ হবে, অর্থাৎ স্টার হবে। এরপরে দেখো ডিভিশন মানে ভাগ, তো নর্মালি ভাগ হচ্ছে এইটা, ভাগ শেষে যেটা সেটাতে পার্সেন্টেজ থাকবে, মনে থাকবে নর্মাল ভাগ, শুধুমাত্র নর্মাল ভাগ যেটা সেইটা হচ্ছে এমন, আর ভাগ শেষের ভাগ যেটা, ভাগ শেষের অ্যান্সার দিতে হবে, ভাগ শেষটাকে অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে এই টাইপের। ঠিক আছে, এই দুটো কনফিউজ হওয়া যাবে না ভাইয়া, বারবার বলতেছি। যদি থাকে যে 10 ভাগ 2 তোমার অ্যান্সার আসবে 5, আর যদি থাকে 10 আবার সেম ভাগ শেষ এটা, তাহলে তোমার অ্যান্সার আসবে 0। বোঝা গেছে? এখানে ভাগ শেষটা অ্যান্সার, ভাগ শেষ, বারবার বলতেছি এই জিনিসটা ভুল করিও না, এরকম একটা টাইপ কোশ্চেন থাকবে। এটা হচ্ছে ভাগ ফল, যেটা উত্তর ভাগ ফল। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তারপরে এটা অ্যান্সার হচ্ছে গ পেয়ে গেলাম আমরা। তারপর দেখো y = a2 + b2 একটি গাণিতিক রাশিমালা হলে পাইথন প্রোগ্রামের ভাষায় রাশিমালাটির সঠিক রূপান্তর কোনটি? তো এইখানে এটা বোঝাচ্ছে a2 মানে এখানে দুইটা a গুণ আছে, b2 মানে দুইটা b গুণ আছে, তাহলে a গুণন a প্লাস b গুণন b দুইটা আছে, দুইটা আবার সমান হবে কিসের সমান? y এর সমান, তার মানে এটার অ্যান্সার হবে ঘ। এটার অ্যান্সার কি হবে? ঘ। ঠিক আছে, আচ্ছা কোনটি কম্প্যারিজন অপারেটর? কম্পেয়ার করতেছে, এই যে সমান সমান, এখানে তো তথ্য রাখা হয়, তো এখানে কিন্তু করা হচ্ছে না, এটা গাণিতিক অপারেটর, এটা আমাদের দরকার নাই। তো এখানে দেখো সমান সমান মানে কি? দুই সাইডে সমান বোঝাচ্ছে, দুই সাইডে সমান, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে কম্প্যারিজন। ঠিক আছে, কম্পেয়ার। কোন অপারেটর দ্বারা ডান দিকের এবং বাম দিকের অ্যাপারেন্ট সমান হয়? অপারেন্ট সমান হয়, তার মানে ডান বাম দুইটাই সমান হবে, ক দিয়ে দুইটাই সমান হবে, ক দিয়ে দুইটাই সমান হবে। আচ্ছা, তোমাদের কখন এক্সাম নেওয়া হবে সেটা তোমাদেরকে পেজে জানিয়ে দেওয়া হবে। তো যারা এখনো আই স্কুল পেজটি আমাদের পেজটা ফলো করো নাই, যদি ফলো করে রেখে দাও, তোমাদের জন্যই ভাইয়া পেজটা, তোমাদের কাজেই লাগবে, ফলো করে দিতে তোমার কোনো সমস্যা নাই। অনেক ধরনের অনেক পেজ তোমার ফলো করা আছে, চাইলে এটাও ফলো করে রাখতে পারো। ফলো করো, যত ইম্পর্টেন্ট নোটিশ, তোমার ক্লাস রুটিন, পিডিএফ সব কিছু তোমার এই পেজে পেয়ে যাবা। সো সব কিছু সম্পর্কে আপডেটেড থাকতে পেজটা ফলো করে রাখো। ঠিক আছে, আর কখন হবে এক্সামটা, এটা যখন হবে তোমাদেরকে বলে দেওয়া হবে। ঠিক আছে, মানে এক্সামটা তোমাদের সাথে সাথে একটা নোটিশ পেয়ে যাবা, সো ফলো করে রাখো। আচ্ছা, কোন অপারেটর দ্বারা ডান দিকের অপারেন্ডের চেয়ে বাম দিকের অপারেন্ড বড়, মানে ডান দিকের থেকে বড়টা বাম দিকটা বড় হবে, এটা আমি এভাবে দেখাই দিই। দেখো এখানে বলছে কি তোমার বাম দিকেরটা বড় হবে, বড় অথবা সমান হবে, এই যে এক্স এর মানটা ধরো আমি বললাম 10, তার মানে এটা 10-এর থেকে বড় হবে অথবা সমান, তো 10-এর সমান হবে প্রথমে, তারপরে বড় হবে, এই যে 13, এই যে 14, সো এইভাবে বড় 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 আকারে আর একদম অনেক দূর পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো এটা আরো অনেক হতে পারে, অসংখ্য হতে পারে। তো এটা বোঝাচ্ছে কি বাম দিকের অপারেন্টটা বড় অথবা সমান হবে। এরপর একটা আছে, সেটা হচ্ছে দেখো OPL সমান সমান OP2, মানে অপশন, এটা আমরা বলতে পারি অপারেশন 1 ইজ, তোমার এখানে কি বোঝাচ্ছে? দুইটাই সমান, মানে অপারেশন 1 যেটা, অপারেশন 2 আর 3 যোগ করে সেটা হচ্ছে, তার মানে রিলেশনাল অপারেটর, রিলেশনাল এক্সপ্রেশন, অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক এক্সপেকটেশন, মানে এক্সপ্রেশন কোনটা হবে? এটা হবে রিলেশনাল এক্সপ্রেশন। এখানে তোমার একটা এক্সপ্রেশন বোঝাতে হচ্ছে, যদি শুধুমাত্র এতটুকুকে মেনশন করে দিত তাহলে সেটা হতো রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তো এখানে পুরোটা এক্সপ্রেশন দিয়ে দিছে, অর্থাৎ অপারেশন 1 আপনি একটা অপারেশন করতেছেন, সেই অপারেশনটা আমাদের আবার আরেকটা অপারেশন করতেছি আমরা অন্য সাইডে, সেখানে 2 প্লাস অপারেশন 3-র সাথে তারা, মানে এই দুটাকে একসাথে করলে আমার অপারেশন 1 এর সমান একটা রেজাল্ট দিবে। সো দুই সাইডই সমান, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি আসতেছে? রিলেশন এক্সপ্রেশন। ঠিক আছে, পাইথনে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে কি ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে ব্যবহার করা হয় ইফ, যদি, যদি যদি একটা শর্ত, যদি এটি হয় তবে এটি হবে, এই টাইপের কিছু। ঠিক আছে, বলছি ধরো ইফ x ইজ ইকুয়াল টু 2, তখন তুমি কি করবা? x প্লাস 5 করবা। ঠিক আছে, অথবা যদি এটা না হয়, x সমান সমান 2 না হয়, তখন তুমি কি করবা না? যোগ করবা না। আর ইফ নট x যদি f নট হয় তাহলে তুমি x প্লাস 3 করবা, মানে দুটো আমি আমার মতো করে দিলাম। তো x প্লাস 5 মানে হচ্ছে 2 যদি জোর হয় তাহলে অ্যান্সার আসবে 7, আর যদি জোর না হয়ে থাকে, x এর মানটা 2 না হয়, তুমি কি করবা? 3 এর সাথে যোগ করবে। বিষয়টা এরকম কিছু একটা। ঠিক আছে, বাট এটা এখন এভাবে বলার বিষয় না, এটা আলাদাভাবে প্রোগ্রামিংয়ে সেট করা থাকে। যদি x জোর হয় অ্যান্সার সত্য, যদি x বিজোড় হয় অ্যান্সার মিথ্যা, এই টাইপ কিছু একটা আসবে। ঠিক আছে, আচ্ছা
ইফ স্টেটমেন্টটি ব্যবহৃত সত্য হতে পারে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন, গাণিতিক এক্সপ্রেশন। তো এটা হচ্ছে কি একটা রিলেশন বুঝাচ্ছে, ঠিক আছে? এটা রিলেশনাল মানে এটা কি, তাহলে তোমার কত অ্যান্সার এসেছে 48-এর খ, রিলেশনাল এক্সপ্রেশন। এরপরে পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি, এলস ইফ, এটাকে বলা হয় থাকে এলস ইফ দুইটাকে একসাথে লেখা হয় এল ইফ, ঠিক আছে? এল ইফ মানে অন্যথায় যদি, এটি না হয়ে যদি ওটি হয় তবে কি হবে, ঠিক আছে? সুমনা, আমি তো তাদের শেষ করে দিতে চাচ্ছি, এত কেন তাড়াহুড়া তোমাদের? হ্যাঁ, এত তাড়াহুড়া হলে হবে না তো। এগুলো হচ্ছে শর্ত, এলস ইফ, ঠিক আছে? এগুলো হালকা পাতলা রিলেশন করতে হবে। একই কাজ একাধিকবার সম্পন্ন করতে ব্যবহৃত হয়, একই কাজ একাধিকবার সম্পন্ন করতে কি ব্যবহার করা হয়? লুপ ব্যবহার করা হয়। আমরা 4টা লুপ দেখলাম না, ফর, হোয়াইল, ডু হোয়াইল আর কি ইফ, গো টু, সেগুলো হচ্ছে এগুলো কি একই কাজ বারবার করা হয়, এই টাইপের কিছু, ঠিক আছে? আচ্ছা, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কোনটি? লুপ কন্ট্রোল করার জন্য হোয়াইল ইউজ করা হয়। কি করা হয়? ইউজ করা হয় হোয়াইল। এগুলো তোমরা মুখস্থ করবা, হোয়াইল। তারপরে দেখো কোনটি ফর স্টেটমেন্ট সমতুল্য? ফর, ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এটা মুখস্থ করো, হোয়াইল স্টেটমেন্ট, ফরের সাথে সম্পর্কিত হোয়াইল স্টেটমেন্ট। তারপরে নিচের প্রোগ্রামটি রয়্যাল লেখাটি কতবার প্রদর্শিত হবে? কি বলছে? ফর আর ইন রেঞ্জ 2, 11, 2, অর্থাৎ এখানে বলছে তোমার রেঞ্জ হবে 2 থেকে 11 পর্যন্ত, বাট তুমি নিবা কত করে? 2 করে নিবা, অর্থাৎ জোর করে নিবা। তাহলে 2, 4, 6, 8, 10, বলছে কি 11-এর মধ্যে, তাহলে 12 নিতে পারবা না। 1, 2, 3, 4, 5 কতবার আসবে? তাহলে রয়্যাল লেখাটা কতবার আসবে? রয়্যাল লেখাটা আসবে 5 বার, অর্থাৎ জোরগুলো আসবে, শুধু বিজোড়গুলো আসবে না। এখানে এটা বোঝাচ্ছে যে এইটা বোঝাচ্ছে 2 থেকে 11 হচ্ছে রেঞ্জ, আর নিবা কত করে? 2, মানে হচ্ছে জোর জোর করে 2 2 করে নিবা। এখানে যদি 1 লেখা থাকতো তুমি 1 1 1 করে নিতে পারতা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, শর্তযুক্ত কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কোনটি ব্যবহৃত হয়? শর্তযুক্ত কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ কথাটা ব্যবহার করা হয়। কন্টিনিউ মানে এটা আবার আসবে। তো এই হচ্ছে তোমাদের লুপের গেল। মেশিন ভাষা সরাসরি কার্যকর হয়, যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাড়াতাড়ি প্রোগ্রামে লেখা হয়। এগুলো হচ্ছে ইজি খুবই, সো আমি ফাস্ট করে দিচ্ছি। এগুলো আমরা দেখে আসছি, সরাসরি কার্যকর করা যায়, যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, আর তাড়াতাড়ি প্রোগ্রামে লেখা যায় না। মেশিন ভাষা আমরা তাড়াতাড়ি প্রোগ্রামে লিখতে পারি না, সো এটার আনসার হবে 1 আর 2। তারপরে প্রোগ্রামিং ভাষাকে মেশিনের ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত রূপান্তর ব্যবস্থা হলো এই যে অনুবাদক প্রোগ্রামগুলো, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো এখানে কি বলছে? প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য, মেশিন ভাষায় অ্যাসেম্বলি এটার উল্টাটা করে থাকে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার এটাকে অনুবাদ করে থাকে আলাদাভাবে। কম্পাইলার একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার লাইন বাই অনুবাদ করে থাকে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ভাইয়া স্লো পড়ানো, দুঃখিত স্লো পড়াতে পারতেছি না, কারণ আমাদের আরও ক্লাস আছে, তো আমাকে তো তাড়াতাড়ি স্টুডিও সেটা ক্লিয়ার করে দিতে হবে, না তো আমরা ক্লাস দিতে পারবো না। আমার নিজেরই ক্লাস আছে 6:45 থেকে, তোমাদের সিনিয়র ভাইয়াদের সাথে, সিনিয়র ভাই আপুদের সাথে আইসিটি ক্লাসই আছে, যেগুলো পড়াইলাম এতক্ষণ খুব ফাস্ট আকারে, এগুলো আবার পড়াইতে হবে, বাট এগুলো ডিটেলস আরও পড়াইতে হবে। তো যা পড়াইছি, যেগুলো এমসিকিউ পড়াইছি, এই টাইপের কোশ্চেন ইনশাল্লাহ তোমরা পাবা, ইনশাল্লাহ তোমরা এগুলোই পাবা। তো আজকে যদি পরীক্ষাটা হয়, জবে পরীক্ষাটা হবে, তোমাদের বলে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া আছে, পিডিএফটা একটু তোমাদের অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করো, যদি না হয়ে থাকে পেজে জানাবা, তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের আইসিটির, মানে আমরা একদম 2টা ক্লাস রেকর্ড দেওয়ার কথা ছিল, বাট আমরা 2টা কি করছি, লাইভে নিয়ে ফেলছি, ঠিক আছে? তো যা পড়াইলাম তোমরা এগুলো একটু দেখে ফেলো ভাইয়া, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তাহলে আশা করি সেই ক্লাসটা আবার একটু দেখে ফেলবা, রিওয়াইন্ড করে দেখে ফেলবা, পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, টাটা।